হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে 10 মিনিট স্কুলের একটা লাইভ ক্লাসে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সুমাইয়া জান্নাত। সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং পাশাপাশি কে কোথা থেকে জয়েন করেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমরা এসেছি কিন্তু আমাদের এইচএসসি 26, অর্থাৎ একদমই নতুন নতুন কলেজ লাইফ শুরু করেছেন যারা, তাদের নিয়ে একটা খুবই মজাদার বিষয় নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই এরকম হয়েছে যে এইচএসসি তে ওঠার পরে আমরা শুনেছি আল্লাহ এইচএসসির আইসিটি যেন একটু কেমন, হ্যাঁ কেমন জানি 0 আর 1 সবকিছু কেন যেন 1 আর 1 যোগ করলে 0 হয়, এরকম অনেক কিছু আমরা অনেকের কাছ থেকেই শুনেছি। আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আসছি যে আসলেই কি আমাদের হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় কিনা 0, সেটাই আজকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, 1 + 1 = what, এইরকম টাইপের কিছু মজার মজার জিনিস আমরা হচ্ছে আজকে আলোচনা করব। সবাই একটু আমাকে জানিয়ে দিবেন সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং পাশাপাশি সবাই কিন্তু লাইভটাকে দ্রুত শেয়ার করে দিয়ে এবং আপনার বন্ধু বান্ধবীদেরকেও মেনশন করতে কিন্তু ভুলবেন না। আজকে আমরা একসাথে অনেক মজার একটা টপিক পড়বো। অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা বরিশাল থেকে আছেন, ওয়াও, আমার হোম টাউন কিন্তু বরিশালের আর কে কে আছেন বলেন তো? আচ্ছা, আমাদের হচ্ছে তামান্না বলেছেন জি ম্যাম, দেখা যায়। ওকে, অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। এসএসসি তে আইসিটি, আচ্ছা, এসএসসি তে আইসিটিতে এ প্লাস পেয়েছেন যারা, কিংবা যারা পান নাই, তারা কিন্তু আসলে ওই জিনিসটা চিন্তা করে এখনো বসে থাকলে হবে না। আপনাকে মুভ অন করতে হবে, আপনাকে নতুন করে চিন্তা করতে হবে কিভাবে এটাকে আরো অনেক বেশি ভালো একটা রেজাল্টের দিকে নিয়ে যাওয়া যায়। যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তারা যেন ভালো করতে পারেন সেরকমটাই চিন্তা করতে হবে, আর যারা ভালো করেছেন তারা এবারও ভালো করবেন, এই সাফল্যের ধারাবাহিকতাটা বজায় রাখবেন, এটাই আসলে আমাদের কাম্য। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে এবং সবাই লাইভটা শেয়ার করেছেন কিনা সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, অনেকেই বলেন আপু আইসিটি অনেক কঠিন লাগে। আহা, আইসিটি কঠিন না, আইসিটি অনেক মজার একটা সাবজেক্ট। আপনি যত মজা করে পড়তে পারবেন ততই কিন্তু এটা আরো ভালো লাগে। যে আইসিটি এমন একটা বিষয়, আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, একটু যদি মাথাটা একটু খাটান, তাহলে দেখবেন এটার থেকে মজার আর কিছুই নাই। কারণ এখানে আপনি ম্যাথ ফিজিক্স যা আছে সবকিছু পাবেন। হ্যাঁ, ওকে। সো সবাই আমরা যে একটু লাইভটাকে শেয়ার করেছি, সবাই একটু আমাকে জানিয়ে দেন তো কারা কারা লাইভটাকে শেয়ার করেছেন, একটু দ্রুত আমাকে জানান যে আপু আমি লাইভটা শেয়ার করেছি। আচ্ছা, ওকে। না, আমি অ্যাপে ক্লাস নিতে চাই না এরকম না, আমাদের আসলে চ্যাপ্টারগুলো ভাগ করা থাকে, এই জন্য জাকিব ভাইয়া এতদিন আপনাদের চ্যাপ্টার 2 নিয়েছে, ইনশাল্লাহ নেক্সট উইক থেকে এইচএসসি 26 এর চ্যাপ্টার 3 এর ক্লাসটা আমি নিব। ঠিক আছে, ওকে। ময়মনসিং থেকে আছেন মোবারক, এরপরে হচ্ছে শফিউল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা কিন্তু আজকে কি করব বলেন তো? এই যে এই লেখাটা দেখে আমরা কি বুঝতে পারছি বলেন তো? যে আমরা নাম্বার সিস্টেমের বেসিক সম্পর্কে জানবো। হ্যাঁ, এখন এই নাম্বার সিস্টেমের বেসিক বা আসলে নাম্বার সিস্টেম নিয়ে কি কি করা যায়, কি করব, কিভাবে করব, সেগুলো নিয়ে আলোচনা করব। সোনালী আক্তার আপু আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আর কে কে শেয়ার করেছেন একটু আমাকে বলেন তো? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আবু বকর বলেছেন আপু আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখন আসেন নাম্বার সিস্টেম নিয়ে যদি একটু আমি কথা বলি। আচ্ছা, মনে করেন নাম্বার বলতে আমরা আসলে কি বুঝি? কারো ফোন নাম্বার? না, ফোন নাম্বার না, অ্যাকচুয়ালি নাম্বার বা সংখ্যা বলতে কি বুঝি? আমরা ছোটবেলা থেকেই 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো গুনে গুনে পড়ে আসছি, তাই না? কিন্তু আমরা কখনো চিন্তা করছি যে কিভাবে আসলে এই 1 2 3 4 5 6 এগুলো আসছে, কিভাবে আসলে এই জিনিসগুলো হয়েছে, এটা কিন্তু আমরা আসলে অনেক সময় চিন্তা করি নাই। আমি নিজেও যখন ছোট তখনও আমার মাথায় এটা আসে নাই। হ্যাঁ, কিন্তু এখন আমার মাথায় আসতেছে যে আসলে আসলো কিভাবে, যে আমি এই 0 এই 1 এই 2 এগুলো তো পৃথিবীতে কেউ না কেউ তো নিয়ে এসেছে, কেন এনেছে বা কিভাবে এনেছে সেগুলো নিয়ে আমরা জানবো। ঠিক আছে, ওকে। সো এখন আমরা শুরুতেই চলে যাই আমাদের প্রথম যে অংশ, একটু দেখি ইতিহাসটা নিয়ে একটু আমরা আলোচনা করি। হ্যাঁ, ইতিহাস, যে আসলে এটা কিভাবে আসছে। মনে করেন যে এখন তো আমাদের কাছে 1 2 3 4 5 6 7 8 9 এই সব কিছু আমরা গুনতে পারি, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু মানুষ গুনতে পারতো না। মানুষ কি করতো? মানুষ কিন্তু গুনতে পারতো না, তারা আসলে মানে একের পরে 2 হয় 3 হয় 4 হয় এগুলো কিন্তু মানুষ জানতো না, এটা আমরা সবাই জানি, তাই না? তো তখন আসলে এরকম হয়েছে যে মনে করেন একটা মানুষের 2টা ছাগল আছে। হ্যাঁ,
সে কি করতো, ওই যে চোখের দেখায় এইটা আমার লাল ছাগল, এটা আমার সাদা ছাগল, আচ্ছা কালো ছাগল আর সাদা ছাগল, হ্যাঁ, এরকম মানুষ হচ্ছে চিন্তা করতো। কিন্তু যার হচ্ছে 100-200টা ছাগল থাকতো, যার পুরো একটা ছাগলের ফার্ম আছে, সে কিভাবে মনে রাখতো, তার কিভাবে গণনাটা হইতো? তখন তারা কি করতো জানো? তখন তারা হচ্ছে ওই যে কাঠি আছে না, কাঠিগুলাকে রাখতো, যে এরকম কাঠি 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 করে রাখতো। তো ওই কাঠিগুলা থেকে তারা চিন্তা করতো যে না আসলে এইভাবে এইভাবে এতগুলো আমার ছাগল আছে বা এতগুলো আমার গরু আছে, এগুলো চিন্তা করতো। তারপরে কি হলো, তখন তারা চিন্তা করলো যে আসলে এটা 100-200টা পর্যন্ত হলেও হয়, কিন্তু যার মনে করো অনেক বেশি, যে আরো বেশি হতে পারে, সেটা 500 কিংবা 1000, হ্যাঁ, সেই 500 কিংবা 1000টা ছাগল বা গরুর হিসাব বা পশুর হিসাব তারা কিভাবে রাখবে? এটা একটা ঝামেলা না বলো? এটা তো আসলেই একটা বিশাল ঝামেলা। সো এখন ওই সময়টাই মানুষ আসলে চিন্তা করলো যে না আমাদের আসলে গণনা করা দরকার, আমার আসলে কি বলে সেটাকে হিসাব করা দরকার, এই সব কিছুই আমার আসলে এখন থেকে শুরু করাটা দরকার। ওই যে মানুষ চিন্তা করছে, তখন থেকেই আসলে মানুষের এই সংখ্যা আবিষ্কার শুরু হয়েছে। তো আগে মানুষ কি করতো, যে হাতের আঙুল, তারপরে হচ্ছে কাঠি, আরো অনেক কিছু দিয়ে গণনা করতো। কিন্তু এখন কি হলো বলতো, তখন তারা চিন্তা করলো যে হাতের আঙুল আর কাঠি দিয়ে গণনা করা যাবে না, এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা একটা অন্যভাবে গণনা করতে হবে, ঠিক আছে? ওকে, সো একটু সবাই আমাকে বলো যে শেয়ার করেছো কে কে ক্লাসগুলো, ক্লাসটা শেয়ার করেছো কে, আমাকে একটু জানিয়ে দিবে। ক্লাসটা শেয়ার করে বন্ধুদেরকেও কিন্তু একটু মেনশন করে দিবে, ঠিক আছে? আজকে বেশ মজার কিছু জিনিস আমরা শিখবো, কিভাবে এই 9-এর পরে 10 আসলো এটা আমরা দেখবো, হ্যাঁ। ওকে, সো এখন আসো, এরপরে মানুষে কি করলো, এই যে এরকম ভাবে আসলে মানুষ গণনা শুরু করেছে, গণনা টননা শুরু করার পরে এরপরে কি হলো, আচ্ছা আমরা কিন্তু আমাদের যে এইচএসসি 26 এর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তারাও কিন্তু আমাদের এখানে কমেন্টে জানাতে পারো যে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে ক্লাসগুলো করাই, হ্যাঁ, আমরা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দিয়ে ক্লাসগুলো কিন্তু করিয়ে থাকি। সো ওইটা তোমরা একটু কমেন্টে জানাতে পারো যে তোমাদের এই অ্যানিমেশনগুলো কেমন লাগে, হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা একটু দেখে ফেললাম, এই সব কিছু, এই যে এখন যা দেখছি, এই সব কিছুই আমরা কি করব জানো, ইন ডিটেইলসে আমরা জানবো, হ্যাঁ, ইন ডিটেইলসে আমরা জানবো। ইয়ামিন বলছেন আপু আমি ময়মনসিং থেকে আছি, ওয়াও। আচ্ছা, এরপরে তাসিন বলেছেন শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। মেহজাবিন বলেছেন শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখন আমরা এগুলো দেখে ফেলেছি। এখন আসো আমরা যদি একটু আমাদের মূল অংশে চলে যাই, হ্যাঁ, যে সংখ্যা পদ্ধতি। যখন মনে করো মানুষ চিন্তা করেছে যে তার সংখ্যা দরকার, সংখ্যাটা আসলে কেন দরকার বলো তো? সংখ্যাটা আসলে লেখার জন্য, প্রকাশ করার জন্য, গণনা করার জন্যই তো আসলে গণনা করার জন্যই সংখ্যাটা মূলত দরকার। তাহলে সংখ্যা গণনা আমরা কিভাবে করব? আগে তো সংখ্যা লিখতে হবে, আগে তো সংখ্যা প্রকাশ করতে হবে, তারপরে আমরা গণনা করা শুরু করব। তাহলে আমি যদি বলি তোমার বইয়ে, তুমি যে বইটা কিনেছো সেই বইয়ের সবার শুরুতে যদি তুমি 3rd চ্যাপ্টারে যাও, তাহলে তুমি দেখবা সংখ্যা পদ্ধতি কথাটা লেখা আছে। এই সংখ্যা পদ্ধতিটা দিয়ে আসলে কি বোঝায়? সংখ্যা পদ্ধতিটা দিয়ে আসলে বোঝায় যে যেই পদ্ধতিটা ব্যবহার করে আমরা সংখ্যাগুলোকে লিখি বা প্রকাশ করি বা গণনা করি, তাকেই আমরা কি বলি, সংখ্যা পদ্ধতি বলি। একদমই সহজ না বলো? এই সবাই বুঝতে পারছো না বলো তো? আচ্ছা, জিনিসটা কি হলো, যে যেই পদ্ধতিতে সংখ্যাগুলোকে লেখা, প্রকাশ করা এবং গণনা করা যায়, তাকেই আমরা কি বলি, সংখ্যা পদ্ধতি বলি। ভেরি সিম্পল। ওকে, এটা কোন চ্যাপ্টার আপু? এটা 3rd চ্যাপ্টার আপু, এটা হচ্ছে 3rd চ্যাপ্টারের একদম শুরুর অংশটা, নাম্বার সিস্টেম, হ্যাঁ। ওকে, সো এখন একটু দেখো, আফরিন বলেছেন আপু শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন আমরা কি দেখলাম, এই যে কোনো সংখ্যা লেখা, প্রকাশ করার পদ্ধতিকেই আমরা কি বলি, সংখ্যা পদ্ধতি বলা হয়, ঠিক আছে? আমরা অনেক ধরনের প্রতীক লিখি না, যেমন এই যে একটু চিন্তা করো যে আমরা 0 বলতে এইরকম একটা জিনিসকেই প্রকাশ করি। এখন এই যে চিহ্নটা, আমরা তো এটা কেউ না কেউ আবিষ্কার করেছে। এই তোমরা কি কেউ জানো 0 কে আবিষ্কার করেছে? এটা কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে, হ্যাঁ। আচ্ছা, একটু আমাকে জানাও তো 0 কে আবিষ্কার করেছে? এটা যারা জানো তারা A+ পাবা ইনশাআল্লাহ, শিওর। একটু আমাকে জানাও। এটা বেশ, আমি একটু বলে দিই, তিনি একজন হিন্দু ধর্মের একজন মানুষ এবং তিনি ভারতীয় উপমহাদেশের একজন গণিতবিদ ছিলেন, এতটুকু বলে দিয়েছি। নামটা কেউ জানলে আমাকে একটু জানাও তো দেখি কমেন্টে। ওকে,
তা অনেকেই বলছেন আপু শেয়ার করেছি, কাইসার বলেছেন শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। রোজা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে গোলাম রাজ বলেছেন আপু অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ফাইমুল বলেছেন আপু শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা তাসিন বলেছেন ভট্টাচার্য, ভট্টাচার্য ঠিক আছে, তার আসল এটার আগে কি ছিল বলতো? এই যে আমাদের আনায়াত চৌধুরী বলেছেন, এনায়েত চৌধুরী বলেছেন যে এটা হচ্ছে আর্য ভট্টাচার্য। এক্স্যাক্টলি জিনিসটা কি বলতো? আর্য ভট্টাচার্য তিনি প্রথম কি করেছেন? এই শূন্যের আবিষ্কার করেছেন। তিনি ভারতীয় উপমহাদেশের একজন কি ছিলেন? গণিতবিদ ছিলেন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে শূন্য। এখন এই শূন্যটা দেখতে এরকম একটা গোল অংশ। আবার দেখো এই প্রতীকটা চিন্তা করো যে ওয়ান, ওয়ানেরটা কি হইলো? এরকম দেখতে হবে ওয়ান, হ্যাঁ। এরপরে আমি বললাম টু, টু দেখতে এরকম হবে। এখন কোনো কারণে যদি আমরা এরকম আবিষ্কার করতাম যে না, টু এর চিহ্নটা হবে এরকম ফুলের মতো, এরকম ফুল, এই ফুল হবে টু, তখন আমরা কি করতাম? এই ফুলটাই সবসময় আমরা আঁকতাম না। তার মানে কি কিছু কিছু সংখ্যার জন্য নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? প্রতীক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু বেশ কিছু প্রতীকের ব্যবহার করেছি, তাই না? সেটাই এখানে আমরা আসলে বললাম। আচ্ছা, শরীফুজ্জামান শরীফ বলেছেন আপু আমি আপনার আগের ছাত্র। আগের ছাত্র বলতে কিছু নাই, আপনি আমার ছাত্র, আমার স্টুডেন্ট, আমি আপনার অনেক কমেন্টও পড়েছি, আমার মনে আছে। ওয়েলকাম। ওকে, সো এখন একটু খেয়াল করি, এই অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যা পদ্ধতির সাহায্যে যে কোনো পরিমাণকে প্রকাশ করা যায়, তাই না? বলেন 0 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো থেকে আমরা কি অনেকগুলো পরিমাণকেও প্রকাশ করতে পারি। অর্থাৎ গণনা করে একটার পর একটা আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি, পারি না? বলেন অবশ্যই তো পারি। আচ্ছা, সেটাই এখানে বলা হয়েছে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে মনে করেন আমাদের কিছু নির্দিষ্ট অঙ্ককে দেখা যায় আমরা পরপর সাজাই। কিছু নির্দিষ্ট অঙ্ক বলতে কি? যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই সবগুলোকে, এগুলো কিন্তু কিছু নির্দিষ্ট প্রতীক, তাই না? নির্দিষ্ট কিছু সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? সংখ্যাগুলোকে আমরা একের পর এক এরকম ধারাবাহিকভাবে সাজিয়ে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গণনা করতে পারি। আমরা 1000 পর্যন্ত গণনা করতে পারি, আমরা 1 লক্ষ পর্যন্ত গণনা করতে পারি, হাজার লক্ষ কোটি অযুত নিযুত যা আছে সব কিছু কিন্তু আমরা গণনা করতে পারি এই কয়টা নির্দিষ্ট সংখ্যাকে ব্যবহার করেই, তাই না? সেটাই এখানে বলা হয়েছে। একটু যদি আমরা এরপরে খেয়াল করি, সংখ্যা পদ্ধতি তাহলে কাকে বলে আমরা জানলাম। যেই পদ্ধতিতে আমরা কি করি? যেই পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করা, লেখা বা গণনা করা যায় তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি সংখ্যা পদ্ধতি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলেন তো? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। 2 প্রকার বলতে কি কি দেখেন, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি এবং আরেকটা কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? একটা হচ্ছে স্থানিক, আরেকটা হচ্ছে অস্থানিক। এই স্থানিক সংখ্যা পদ্ধতিটার কাহিনীটা একটু যদি আমরা দেখি, স্থানিক সংখ্যা পদ্ধতির ইংরেজি নাম হচ্ছে পজিশনাল। কি নাম বলেন তো? পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম। আর অস্থানিকের নাম হচ্ছে ওই পজিশনালের আগে একটা নন বসাই দিলেই হবে, NON, নন পজিশনাল। স্থানিক হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর হচ্ছে অস্থানিক হচ্ছে স্থানিক হচ্ছে পজিশনাল আর অস্থানিক হচ্ছে নন পজিশনাল। তাহলে একটু যদি আমি বলি এই যে দুইটা ভাগ করা হয়েছে, এই ভাগ দুইটা আসলে কিসের উপর ভিত্তি করে করা হয়েছে বলেন তো? পজিশনের উপর ভিত্তি করে, তাই না? পজিশনের ওপর ভিত্তি করে, তার মানে সেটা অবস্থানের ওপর বা পজিশনের ওপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে, তাই না? 2 ভাগে বলতে কি কি যেন আমরা দেখেছি? একটা হচ্ছে স্থানিক, আরেকটা হচ্ছে অস্থানিক। এই সবাই বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো সবাই বুঝতে পারছেন কিনা এবং সবাই শেয়ার করেছেন কিনা, একটু দ্রুত আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, আজকে আমরা বেশ মজাদার কিছু জিনিস শিখবো, কারণ আমি বলি আজকে আমরা 3rd চ্যাপ্টারের যে বেসিকটা শিখবো, এখান থেকে আপনার HSC তে একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ থাকবে। সেই কোয়েশ্চেনটা কোনো একটা সৃজনশীলের গ কিংবা ঘ নাম্বারে থাকবে। বুঝতে পারছেন? আজকে আমরা এই ক্লাসে যা শিখবো সেখান থেকে শুধুমাত্র আপনার কলেজের পরীক্ষা না, আপনার টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, HSC পরীক্ষা, সব পরীক্ষাতে এখান থেকে একটা কোয়েশ্চেন আপনি কমন পাবেনই পাবেন।
সবাই একটু বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা এবং শেয়ার করেছেন কিনা। অনামিকা বলেছেন বুঝতে পারছি, আপু শেখ সোমা বলেছেন ইয়েস আপু বুঝতে পেরেছি, রাফসান বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে আমাদের এটা মোটামুটি কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, একটা হচ্ছে অস্থানিক, একটা হচ্ছে স্থানিক। এখন আমরা যদি একটু স্থানিক আর অস্থানিক নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে অস্থানিক আসলে কাকে বলে? আমি অস্থানিক আর স্থানিক বোঝানোর আগে ছোট্ট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ছোট্ট একটা এক্সাম্পল। মনে করেন আমি এখানে দুইটা সংখ্যা লিখলাম, 8 8 8। দেখেন তো আমি এখানে কত লিখেছি? 888, তাই না? 888 এটা আমি লিখেছি, 888। কিন্তু দেখেন প্রত্যেকেই 8 এর মতো দেখতে না? যে এইটাও একটা 8, এইটাও আরেকটা 8, এইটাও আরেকটা 8, তিনটাই কিন্তু 8। তার মানে তিনটাই কি তিনটাই আসলে 8 এর মতো দেখতে হলেও এটা আসলে টোটাল কতকে করছে বলেন তো? টোটাল হচ্ছে 888 কে। এখন 888 888 জিনিসটা কি হইলো দেখেন তো, এই যে 8 সবার শেষের, সে কি ওই 888-র সেই শুধুমাত্র 8 কে রিপ্রেজেন্ট করছে না বলেন তো? যে এটা আসলে শুধুমাত্র 8 কে বা এটা একককে রিপ্রেজেন্ট করছে। কাকে? একককে রিপ্রেজেন্ট করছে। তার আগে যে 8 আছে সে কি সেই 888 হবার জন্য সেই 80 সংখ্যাটাকে প্রকাশ করছে না বলেন তো? 80 কে। তার মানে এটা হচ্ছে 80, বা এটাকে আমরা দশকও বলতে পারি। কত বলতে পারি? দশক। এর আগে যে 8টা বসেছে সে কি সেই 8 শতকে রিপ্রেজেন্ট করছে না? 8 শত, অর্থাৎ সেটা 8 ইন্টু 100, আর এখানে কত ছিল? 8 ইন্টু 10, এটা হচ্ছে শতক। তাহলে একটু খেয়াল করেন তো, সবাই কিন্তু 8, তাই না? এখানে প্রত্যেকেই কিন্তু 8। তাহলে একটু খেয়াল করেন এই জায়গায় 8 8 8 মানে কি 888, কিন্তু প্রত্যেকেই কিন্তু তারা 8 ছিল। শুধুমাত্র এই 8 সবার শেষে বসার কারণে সে একক হয়ে রয়ে গেল, এবং এই 8 মাঝখানে বসার কারণে সে কি দশক হয়ে গেল, এবং এই 8 সবার শুরুতে বসার কারণে সে কি হলো? শতক হয়ে গেল। ভালো করে একটু খেয়াল করেন জিনিসটা। তাহলে কি হলো? জিনিসটা হচ্ছে এই 8 শুধুমাত্র সবার সামনে বসার কারণেই সে শতক হয়েছে, এই 8 দশক হয়েছে, এবং এই 8 সবার শেষে বসার কারণে শুধু 8 হয়েই রয়ে গেছে। এখন মনে করেন কোনো কারণে যদি এরকম হতো, এই 8 আমি এখান থেকে সরিয়ে, মানে আমি এখান থেকে কেটে দিলাম, হ্যাঁ, এখান থেকে সরিয়ে আমি এই সেম 8কেই এই জায়গাটাতে বসালাম, এখানে বসালাম। তার মানে এটা কাটা, এখানে কিছু নাই, এখানে কাটা, এখানে কিছুই নাই। এখানে আমি সেই 8কে নিয়ে আসছি। এখনো কি এই 8 শুধু 8ই থাকবে? এখন কিন্তু সে আর শুধু 8 থাকবে না। এখন কি হবে? এই 8 তখন শুধু 8 হয়ে যাবে, এই 8 এখন 80 হয়ে যাবে, এবং এই 8 এখন 800 হয়ে যাবে, তাই না? এখন এটা কি? এখন এটা কিন্তু 8 শত হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে শুধুমাত্র 80, তাই না? দেখেন তো এই জায়গার 8 যে ছিল ওর অবস্থানটা আমি পরিবর্তন করে এই জায়গায় নিয়ে আসছি। এতে করে কি হলো? এতে করে কিন্তু এই জায়গায় আমাদের কি হয়েছে? এই 8 এখন 800 হয়ে গেছে। কিছুই না, সিম্পল একটা জিনিস, তিনটা 8 একই রকম দেখতে, কিন্তু কি হলো বলেন তো? এই 8 সবার শেষে বসার কারণে এর মান শুধুই 8। তার আগের যে বসেছে সে 80, তার আগে যে বসেছে সে 800, এবং তার আগেও যদি আমি আরেকটা 8 বসাই সেও কিন্তু 8, কিন্তু এখানে কি 8000 হবে। তার মানে একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর অবস্থানের কারণে ওদের মানটা পরিবর্তন হয়ে গেল না? সবাই কিন্তু একই রকম দেখতে, সবাই কিন্তু একই রকমের, সবার মান কিন্তু সেম হয় নাই। কেন সেম হয় নাই? শুধুমাত্র ওদের অবস্থানের কারণে, যে এই 8 শুধুমাত্র এই সবার শেষের জায়গায় বসেছে বলেই এই 8-এর মান শুধুই 8 রয়ে গেছে, এবং এই 8-এর মান ঠিক তার আগে মাঝখানে বসার কারণে সে 80 হয়েছে। তার আগের মানটা
এই সবার আগে বসার কারণে সেটা 800 হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে জিনিসটা কি হলো, শুধুমাত্র এই জিনিসটার পজিশনটা বা অবস্থানটা একটু পরিবর্তন করার সাথে সাথেই তার কি মানটা পরিবর্তন হয়ে গেল না? বলেন তো, এই 8টা যখন এখানে ছিল তখন এই 8-এর মান ছিল শুধু 8, কিন্তু এইখান থেকে কেটে এখান থেকে উঠিয়ে আমি যখন এখানে নিয়ে আসলাম তখন সে কিন্তু আবার 800 হয়ে গেল। তাহলে জিনিসটা কি হলো? তাহলে জিনিসটা হলো এটাই যে আমরা যখন দেখলাম এই সংখ্যার অবস্থান পরিবর্তন করার কারণে তার মানেরও একটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাদের সংখ্যার অবস্থান পরিবর্তন করার কারণে সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে গেছে। যখন সংখ্যার অবস্থান পরিবর্তন করার কারণে সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে যায়, তখন আমরা তাকে বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। তখন আমরা কি বলি? স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। স্থানিক সংখ্যা বা পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি তাহলে? স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে যেই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান ও অবস্থানের উপর ভিত্তি করে নির্ভর করে, মানে আমি খুব সহজভাবে যদি বলি যে যেই সংখ্যা পদ্ধতিতে আমার কোনো সংখ্যার অবস্থানটা পরিবর্তন করলে মানেরও পরিবর্তন হয়ে যায়, তাকে আমরা কি বলি? স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। ঠিক যেমন এরকম আমি এই আরেকটা সংখ্যা যদি আমি এখানে লিখি, মনে করেন 555, এই 5 আসলে এখানে কত? 555 না? কেন 555? কেন এইটার মান 500? কেন এইটার মান 500? কেন এইটার মান শুধুই 50? কেন এইটার মান শুধুই 5? তাই না? 555 হওয়ার জন্য এই 5টা 500কে রিপ্রেজেন্ট করতেছে, এই 5টা শুধু 50কে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই 5টা শুধু 5কেই রিপ্রেজেন্ট করতেছে। কেন? একই সংখ্যা হওয়া সত্ত্বেও কেন তারা ভিন্ন ভিন্ন অবস্থানে বসে ভিন্ন ভিন্ন মান কেন তারা প্রকাশ করছে? কেন এই 5 এখানে বসার কারণে, এই পজিশন বা সবার শুরুতে বসার কারণে কেন এইটা এরকম 50-এর মতো হলো, তাই না? এখানে শুধুমাত্র এই পজিশনে বসার কারণে এই মানটা 500 হইল, এই 5টা মাঝখানে বসার কারণে অর্থাৎ তার অবস্থানটা মাঝখানে হবার কারণে কি হলো? সে 50, এবং সবশেষে 5 এখানে হওয়ার কারণে সে শুধুই 5 হয়ে রইল। তার মানে কি হলো বলো তো? তার মানে জিনিসটা এরকম হলো যে আমরা সংখ্যার এই সংখ্যাগুলোর এক একটার অবস্থানের কারণে তাদের মানগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে, তাই না? অবস্থানের কারণে তার মানগুলো ডিফারেন্ট হয়েছে। এই কি বলো, সবাই বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু জানাও, যে অবস্থানের কারণে তাদের সংখ্যার যে মানের একটা তারতম্য দেখা দিয়েছে। তাহলে জিনিসটা যদি আমি একটু খেয়াল করি, এখন এই 5 এখানে বসেছে, এই সবার শেষে বসছে দেখেই সেই 55-র 5 হয়ে গেল না? 555। তাহলে এইখানে এই 5 এই জায়গায় বসছে দেখেই তার মান 5। কোনো কারণে আমি এই 5কে এখান থেকে সরিয়ে দিলাম, এই 5কে আমি এখান থেকে সরিয়ে দিলাম, এবং এখান থেকে সরিয়ে আমি ঠিক সামনে লিখে দিলাম। এই 5-এর অবস্থান এই সবার শেষে ছিল, সেখান থেকে কেটে আমি সেই 5কে সামনে নিয়ে আসছি। যেহেতু আমি সামনে নিয়ে আসছি, তাহলে কি হইলো বলতো? এখনো কি সে শুধুমাত্রই এই 5 5 5 এদের মধ্যে শুধু 5-এর মতোই কাজ করতেছে? 5-এর মতো কিন্তু সে কাজ করছে না। সে এখন কি? সে এখন 500-র মতো কাজ করতেছে, তাই না? সে এখন 500-র মতো কাজ করতেছে। এখানে আনার কারণেই সে এখন 500 হয়ে গেছে। কারণ এই অবস্থান যে সবার শেষে বসার কারণে তার মান এতক্ষণ শুধু 5 ছিল, তার মান শুধুই 5 ছিল, কিন্তু তাকে যখন এখান থেকে সরিয়ে সবার সামনে নিয়ে আসা হইলো, এখন কি হইলো বলতো? এখন এটা 500, এটা 50, এটা 5, তাই না? হয়েছে না? এখন একটু খেয়াল করো। তাহলে এই জায়গায় আমরা দেখলাম যে সংখ্যার অবস্থানটা, অর্থাৎ এই অবস্থান থেকে সরিয়ে আমি যখন এই অবস্থানে নিয়ে আসলাম, তখন তার মান কিন্তু 5 থেকে 500 হয়ে গেছে, 5 থেকে 500 হয়ে গেছে। ঠিক একইভাবে বুঝতে পারছো সবাই জিনিসটা? তাহলে কি হলো? জিনিসটা এরকম হয়েছে যে এই সংখ্যা পদ্ধতিতে আমি সংখ্যার অবস্থানটা পরিবর্তন করলে সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে।
কি হয়ে যাচ্ছে, সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কি হইলো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান বা একটা জায়গা থেকে সরিয়ে দিলে সেই সংখ্যার অবস্থানটা পরিবর্তন করলে সংখ্যার যদি মানেরও পরিবর্তন হয়, তাহলেই সেটাকে আমরা কি বলবো, স্থানিক সংখ্যা পদ্ধতি বলবো। কি বলবো, স্থানিক সংখ্যা পদ্ধতি। এবার বলো সবাই বুঝতে পারছো কিনা? এবং ওকে, বুশরা জাহান বলেছেন ক্লিয়ার আপু। আরে বুশরা আপু যেহেতু বলছে ক্লিয়ার, তাহলে সবাই ক্লিয়ার, আমি বুঝে গেলাম। ওকে, এরপরে হচ্ছে সবাই একটু আমাকে বলো যে সবাই বুঝতে পারছো কিনা এবং কারো কোনো সমস্যা আছে কিনা, একটু আমাকে দ্রুত জানাও। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি তাহলে কাকে বলবো? স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যার অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে যায়, তাকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। এই 5 এখানে ছিল, তখন তার মান শুধুই 5 ছিল, কিন্তু এই অবস্থানটা, এই সবার শেষের অবস্থানটা পরিবর্তন করে আমি তাকে সামনের অবস্থানে নিয়ে আসছি, এখন সে 500 হয়ে গেছে। তার মানে কি, অবস্থানের কারণে তার মানটাও পরিবর্তন হয়ে গেল না? মান আগে ছিল 5, এখন হয়ে গেল 500। জিনিসটা একটু ইন্টারেস্টিং না? তো এই যে এই বিষয়টা, যে আমাদের অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়ে গেলে তখনই সেটাকে আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। কি বলি? স্থানিক আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি বলি। সবাই বুঝতে পারছে? আশিক বলছে ইয়েস আপু, ফুল ক্লিয়ার। এরপরে হচ্ছে অর্পা বলেছেন আপু অনেক ভালো পারেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। সো এখন একটু আমি যদি আসি অস্থানিক সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা কোনটাকে বলবো? মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি ঠিক তার উল্টাটা, ঠিক তার উল্টাটাকে বলবো। উল্টা বলতে কি বলতো, যে একটু আগে স্থানিকে আমরা দেখছি কি, স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমরা দেখেছি যে আমাদের সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়ে যায়। যে একটা 5 সে সবার শেষে বসার কারণে শুধুই 5 ছিল, এবং সেই 5 সামনের অবস্থানে আনার কারণে তার সেটা কি, তার সেটা মানটা পরিবর্তন হয়ে 500 হয়ে গেছে। আমরা ছোটবেলায় সবাই একক, দশক, শতক এগুলো আমরা পড়েছি, তাই না? সেই রকমই একদম সেম। ওকে, অস্থানিক সংখ্যা পদ্ধতি কোনটা? মনে করো রোমান সংখ্যায় আমি এখানে কি লিখলাম, 2টা x লিখলাম। 2টা x মানে আসলে কি বলতো, অ্যাকচুয়ালি তারা 20 বা 20 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতেছে, x x। এখানে এই x এর মানও 10, এই x এর মানও 10, 2টা x এর মানই এই জায়গায় 10, তাই না? এখন একটু ভালো করে খেয়াল করো, এই x এর মান 10, এই x এর মানও 10। আমি যদি কোনো কারণে এইখানে যে xটা আছে, এই xটাকে এখান থেকে সরিয়ে এই জায়গায় লিখি, মানে এই xটাকে এখানে বাদ দিয়ে ওই x এর আগে নিয়ে আসি, এই যে এই x এর আগে নিয়ে আসছি, এই xটা আগে এখানে ছিল, একে সরিয়ে এখানে নিয়ে আসছি, তার মানে কি, তার অবস্থানের একটা পরিবর্তন করেছি। সংখ্যাটা এখানে ছিল, এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসছি। তাহলে এই মানটা তার কি অবস্থানের পরিবর্তন হয়েছে, মানে তার জায়গাটা পরিবর্তন হয়েছে, তাই না? তার জায়গার পরিবর্তন হয়েছে। তাহলে দেখো তো, এখন কি তার কি কোনো মানের পরিবর্তন হবে? না, তার কোনো মানের পরিবর্তন এখন হবে না। এখনো সে সেই 10ই থাকবে, তার মান 10ই থাকবে, তার মানও 10 থাকবে, এবং এই টোটালটা মিলে সে ওই 20কেই রিপ্রেজেন্ট করবে। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো যে আমাদের যেই সংখ্যা পদ্ধতিতে আমার কোনো সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। ঠিক আছে? কি হলো তাহলে? আমাদের যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানটা পরিবর্তন করলে মানের কোনোই পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে, তাকে আমরা অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলি। একটু আগে আমরা কি দেখেছি? স্থানিক সংখ্যা পদ্ধতি দেখেছি। এখানে কিন্তু সংখ্যার অবস্থানটা পরিবর্তন করার কারণে সেখানে কিন্তু মানের পরিবর্তন হয়েছিল। যেটা এখানে 5 ছিল সেটার অবস্থান এখান থেকে সরিয়ে এই সামনে নেওয়ার কারণে সে 500 হয়ে গিয়েছিল, তাই না? 555 হয়েছিল, তাই না? কিন্তু এখন কি হলো, যে সংখ্যার
অবস্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন আপনারা আমাকে একটু বলেন যে সবাই বুঝতে পেরেছেন কিনা অস্থানিক এবং স্থানিক সংখ্যার মধ্যে কি এমন ডিফারেন্সটা আছে, বুঝতে পারছেন কিনা এইটুকু অংশ সবাই একটু আমাকে জানিয়ে দেন। আমরা প্রথমে কি পড়েছি বলেন তো? প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে, যেই পদ্ধতিতে আমরা সংখ্যাকে প্রকাশ করা, লেখা বা গণনা করা যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলেন তো? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সেই কি কি বলেন তো? সেটা হচ্ছে এক নাম্বার স্থানিক, আর একটা হচ্ছে অস্থানিক। স্থানিকের ইংলিশ হচ্ছে পজিশনাল, আর অস্থানিকের ইংরেজি হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল নাম্বার সিস্টেম কি বলেন তো? পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানটা পরিবর্তন করলে তার মানেরও পরিবর্তন হয় তাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলি। কেন? কারণ এখানে অবস্থানটা ম্যাটার করে, যে অবস্থানটা পাল্টাইলেই তার মান পাল্টে যাচ্ছে, বিষয়টা এরকম। আর অস্থানিকে কি বলেন তো? অস্থানিকে অবস্থান কোনো ম্যাটার করে না, তার মান যা তাই থাকবে। তার মানে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলি। সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ। আচ্ছা দেখি, আশিক বলেছেন ইয়েস আপু ক্লিয়ার, কাজী জেবা বলেছেন ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে বুলু মিয়া বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আপু। আলমগীর বলেছেন ক্লিয়ার আপু। তারপরে হচ্ছে গোলাম রাজউদ্দিন বলেছেন ডান। কি ডান? আচ্ছা সবাই শেয়ার করেছেন? ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিয়েন, আমরা কিন্তু মাত্রই এই মানে মূল বিষয়টাতে চলে আসছি। এখন একটু সবাই আমাকে বলেন যে সবাই শেয়ার করেছেন কিনা, সবার কেমন লাগছে ক্লাসটা করতে। আমরা কিন্তু আমাদের HSC 26 এর যে পেইড ব্যাচ আছে সেখানেও কিন্তু আমরা ঠিক এরকমই খুব সুন্দর মজা করে, একদম চিল, কোনো তেমন প্রেশার নাই, জাস্ট সিম্পল সিম্পল জিনিসগুলো নিয়ে খুব মজা করে আলোচনা করেই আমরা কিন্তু টপিকগুলো শেষ করে দিচ্ছি। সো সবাই একটু আমাকে বলেন যে মানে সবাই শেয়ার করেছেন কিনা, সবার বন্ধুদেরকে মেনশন করেছেন কিনা, এবং ক্লাসটা কেমন লাগছে আপনাদের এটা একটু আমাকে জানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে সোহাগ বলেছেন ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন আসেন আমরা একটু পরের টপিকটাতে যাই। আচ্ছা, এখন এই জায়গায় আমরা আরেকটা জিনিস দেখব, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে সিম্পল একটা জিনিস, একদমই সিম্পল একটা জিনিস। কি সিম্পল জিনিস বলেন তো? সিম্পল জিনিস, মনে করেন যে আমাদের এরকম একটা সংখ্যা এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখেন কি দেওয়া আছে, 986.24। এখন এই যে সংখ্যাটা লেখা আছে, এই সংখ্যাটার এই যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকেই আমরা কি বলি? রেডিক্স পয়েন্ট বলি। কি বলি? রেডিক্স পয়েন্ট বলি। এবং এই রেডিক্স পয়েন্টের এই সাইডটাতে যা সংখ্যা থাকবে, এই সাইড বলতে কি বুঝায় বলেন তো? এটা কি বাম সাইড নাকি ডান সাইড? একটু আমাকে বলেন। নিঃসন্দেহে এটা আমাদের লেফট সাইড। এই সাইডে যা থাকবে সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ। রেডক্স পয়েন্টের এই পাশে বাম পাশে যা থাকবে সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, এবং ডান পাশে যা থাকবে সেটাকে আমরা বলবো ভগ্নাংশ। কি বলবো? ভগ্নাংশ। এই ক্লাসের লাস্টে আমরা কিন্তু একটা কুইজ খেলবো, ঠিক আছে? ক্লাসের লাস্টে আমরা কুইজ খেলবো, সবাই পুরোটা ক্লাসে থাকবেন, ঠিক আছে? এবং লাস্টে আমি দেখবো যে কে সব থেকে ভালো এবং সবগুলো সঠিক উত্তর দিতে পারে। হ্যাঁ, ওকে। লাস্টে আমরা একটা কুইজ খেলবো, আমি 5টা কোয়েশ্চেন করব, দেখি কারা সবার আগে উত্তর দিতে পারে। আজকে হচ্ছে আমরা ইউটিউব আর হচ্ছে ফেসবুকের মধ্যে স্টুডেন্টদের দেখবো যে কারা সবার আগে রেসপন্স করতে পারে, কারা সব থেকে ভালো আজকে উত্তর দিতে পারে। হ্যাঁ, ওকে। পুরোটা টাইম আমরা আজকে থাকবো। সো একটু আমি দেখি রেডিক্স পয়েন্টের বিষয়টা কি হলো বলেন তো? রেডক্স পয়েন্টের বিষয়টা হচ্ছে, রেডিক্স পয়েন্টের বিষয়টা হচ্ছে যে মাঝখানে একটা দশমিক, সেই দশমিকের বাম পাশে যা থাকবে তাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। তাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। আর আমাদের রেডিক্স পয়েন্টের ডান পাশে যা থাকবে, এই যে এই ডান পাশে যা থাকবে তাকে আমরা ভগ্নাংশ বলবো। কি বলবো? ভগ্নাংশ বলবো, ঠিক আছে? ওকে, এইটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসা যাক সংখ্যা পদ্ধতির বেজ। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি আমরা যাকে বলি। এখন সংখ্যা পদ্ধতির বেজ বলতে আসলে কি বোঝায় বলেন তো? সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, আসলে এটা বিষয়টা হবে ভিত্তি। হ্যাঁ,
আমরা এটাকে ভিত্তি বলতে পারি। ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের মোট অ্যামাউন্টটা। মনে করেন আমরা ছোটবেলা থেকে কি কি সংখ্যা পড়ে আসছি বলেন তো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই পর্যন্ত প্রত্যেকটার চেহারা প্রত্যেকটার থেকে আলাদা না? বলেন তো, প্রত্যেকের চেহারাই প্রত্যেকের থেকে আলাদা। আমি যদি এরপরে লিখি 10, তার মানে কি 10, এই 10 কি আমার এখানে আছে না? বলেন তো, এই এদেরকে মিলেই তো 10 মানে 10 হইছে। কিন্তু আমি যদি বলি যে একদম মৌলিক, একজনের চেহারা থেকে আরেকজনের চেহারা একদমই ডিফারেন্ট, সেটা কারা কারা? এই 0 থেকে 9 পর্যন্ত, তাই না? এখন একটু খেয়াল করেন তো, এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, এরা কি? এরা আমার মৌলিক চিহ্ন বা মৌলিক সংখ্যা। এরা মৌলিক সংখ্যা কেন? কারণ এরা একে অন্যের থেকে ডিফারেন্ট, একে অন্যের থেকে ডিফারেন্ট বা ভিন্ন। তাদের চেহারা যেমন আলাদা, আবার তাদের কি, তাদের হচ্ছে ভ্যালু, তাদের ভ্যালু, তারপরে হচ্ছে তাদের চেহারা, সব কিছুই কিন্তু আলাদা। এই জন্য তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এখন এই যে মৌলিক সংখ্যাগুলো যা আছে, এখানে দেখেন তো টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে? আমি যদি বলি 0 থেকে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের টোটাল 10টা। কি বলেন তো? টোটাল 10টা। কেন? কারণ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে জিনিসটা কি হলো বলেন তো? টোটাল কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। টোটাল 10টা সংখ্যা। মুন্নি খাতুন বলেছেন 10টা, সামিয়া মুবাশিরা বলেছেন 10টা, দীপ বলেছেন 10টা। আরে সাবাস, আপনারা তো সেই অনেক ভালো গোনাগুনি করতে পারেন, গণনা করতে পারেন, তাই না? ওকে, এখন দেখেন আপু, এখন অনেক ইজি মনে হচ্ছে, এটা আসলেই অনেক ইজি, অনেক মজার। এখন দেখেন আমরা অনেক সময় কি বলি জানেন? এই 9 পর্যন্ত আছে তার মানে মনে হয় 9টা সংখ্যা। না, 0 তো একটা সংখ্যা, ওকে আপনার গুনতে হবে না? 0কে বাদ দিলে হবে? হবে না। তাহলে দেখেন তো এই মৌলিক সংখ্যা এখানে টোটাল কয়টা আছে? মৌলিক সংখ্যা এখানে 10টা আছে। টোটাল মৌলিক সংখ্যা 10টা। যেহেতু 10টা মৌলিক সংখ্যা, তাই এটার বেস বা ভিত্তি কত হবে? 10। তাই এর বেস বা ভিত্তি হবে 10। বুঝতে পারছেন? তাহলে সংখ্যার বেস বা ভিত্তি কাকে বলবো আমরা? যেটাকে দেখেন কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহর মোট সংখ্যা। মৌলিক চিহ্নগুলোর মোট সংখ্যাটাকে আমরা কি বলি? মৌলিক চিহ্ন সমূহর মোট সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলেন তো? এটাকে আমরা বেস বা ভিত্তি বলি। তাহলে জিনিসটা কি হইলো? জিনিসটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে আমার 10টা মৌলিক সংখ্যা আছে। তাই আমার এই সংখ্যার বেস বা ভিত্তি কয়টা হইলো? 10টা। কয়টা হয়েছে? 10। তার মানে বেস বা ভিত্তি হচ্ছে 10। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে আসেন, পরে যদি আমি একটু চিন্তা করি, আমাদের এখানে কি কি বলা আছে? যেমন দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং 4 নম্বরে আমাদের এটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো। এখন আসেন একটু এই টপিকটা চিন্তা করি, যে আমাদের পজিশনাল সংখ্যার এন বেস সংখ্যা পদ্ধতিও বলা হয়। আচ্ছা, পজিশনাল যে সংখ্যা পদ্ধতি বা আমরা যে স্থানিক সংখ্যা পদ্ধতি আছে, ঠিক আছে, আমাদের যে স্থানিক সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতিকে আমাদের হচ্ছে এন বেস সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ বিভিন্ন বেজের সংখ্যা হতে পারে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি যে আমাদের এই যে সংখ্যা আমরা দেখলাম, প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি কি পড়েছি, তারপরে আমরা কি পড়েছি? সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাই না? সংখ্যা পদ্ধতি কয় প্রকার? আচ্ছা আপু, মৌলিক সংখ্যা তো না, এখানে আসলে 2, 3, 5, 7-এর বিষয় না। বিষয়টা হচ্ছে মৌলিক সংখ্যা বলতে আমরা এখানে এমন সংখ্যাকে বোঝাচ্ছি যেগুলো আমার প্রকৃত সংখ্যা, সেই প্রকৃত সংখ্যা একটা আরেকটার সাথে মিলবে না।
তাই না? যেমন শূন্যর সাথে আর কোনো 9 পর্যন্ত কোনো সংখ্যা কিন্তু মিলে না, বা শূন্য যে মানটা ক্যারি করে শূন্য, বা এক, এই যে এক, এই জিনিসটা যে মানটা ক্যারি করে এক, সেটা কিন্তু অন্য আর কোনো সংখ্যা করে না, তাই না? সেটা কিন্তু করে না। সো এই জন্য এগুলো একটা আরেকটা থেকে ভিন্ন হওয়ার কারণে এদেরকে আমরা মৌলিক সংখ্যা বলেছি। ওকে, সো এখন একটু দেখেন আমরা কি করেছি বলেন তো। আমরা দেখেছি কি আইসিটি কঠিন লাগে? আইসিটি কি আসলেই অনেক কঠিন? এই আপনারা একটু আমাকে বলেন তো কমেন্টে যে আপনাদের আইসিটি আসলেই কঠিন লাগে কিনা। এটা অনেক মজার একটা সাবজেক্ট, আপনি একটু ভালো করে পড়লে দেখবেন এত মজা লাগতেছে। আমি আপনাকে একটা মজার জিনিস বলি। মজার জিনিস হচ্ছে, বিষয়টা আসলে মজারও না, এটা একটা মানে কি বলবো, খুবই দুঃখজনক একটা ঘটনা। একটা ঘটনা বলি আপনাদেরকে। ঘটনাটা এরকম হয়েছে যে আমি যখন কলেজে উঠছি, তো প্রথম প্রথম তো ভাই এসএসসিতে যা আইসিটি পড়েছি, মনে করেন যে ওইটার আসলে কোনো ছিটাফোটাও আমার এই মানে ইন্টারের আইসিটিতে নাই। ইন্টার আইসিটি পুরাটাই ডিফারেন্ট। তো আমি তো জিনিসটা বুঝি নাই। আমি কি করছি, মানে আমি ভাবছি যে আরে এসএসসির আগে মনে হয় ওই পরীক্ষার আগের দিন আইসিটি বইটা পড়ে একটু টেস্ট পেপার পড়ে এইচএসসি দিছি, একদম জোস, খুব ভালো পরীক্ষা হয়েছে। তাহলে এইটা কি আসলে আমাদের আসলে ইন্টারে আইসিটি পড়া লাগবে কিনা, বা আমি যদি একটু কম কম পড়ি তাহলে কি কোনো সমস্যা আছে কিনা, মানে আসলে কি ভালো কিছু মানে থাকে না এরকম, তো পড়ার কি দরকার আছে কিনা। তো আমি আসলে না সেরকম কোনো পাত্তা দেই নাই। কিন্তু এই যে আমি যে পাত্তা দেই নাই, সেই পাত্তা না দেওয়াটা একদম এরকম হয়েছে যে মানে আমাকে আইসিটি এমনভাবে একটা বিশাল রেভেঞ্জ নিছে পরীক্ষার আগে, যে আমি যখন বই খুলে দেখতেছি এইগুলো আমার সিলেবাস, আর এইগুলাও আছে আইসিটিতে। এই নাম্বার সিস্টেম বলেন, এই লজিক গেট বলেন, এই কোডিং বলেন, এইচটিএমএল প্রোগ্রামিং, এগুলো যা আছে, এগুলো যে আইসিটি বইয়ে থাকতে পারে আমার মাথায় ছিল না। এই জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কি বলি জানেন, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি ভাই অ্যাটলিস্ট বইটা খুলে একটু দেখেন আপনার কি আছে বইয়ে, আপনার আসলে কি পড়ছেন বা কি পড়ার দরকার সেগুলো একটু দেখেন, শুরু থেকেই পড়েন। কারণ আপনি এই যে এখন কলেজে উঠছেন না, এখন দেখা যায় কি আমাদের অনেক স্টুডেন্টরা মানে কোনো পড়াশোনা নাই, ওদের জীবনে কোনো চিন্তা নাই, ওরা ওদের মতো এখানে ওখানে ঘুরতে থাকে, কলেজে উঠছে একটা অন্যরকম মজা। কিন্তু এই মজাটাই যে ওদের জীবনে একটা কাল হয়ে আসে ঠিক সেকেন্ড ইয়ারে ওঠার পরে, এটা ওরা তখন টের পায়। দেখবেন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা যারা শুরু থেকে পড়ে নাই ফার্স্ট ইয়ারে, ওদের চেহারাটা সবসময় একদম চুপসে থাকে, ওরা খুব কষ্টে থাকে, ওদের জীবনটা একদম মানে কি বলবো যে আচ্ছা যাই হোক, ওদের জীবনে আসলে কোনো লাভ লস নাই, ওদের জীবনটাই লস। এই জন্য আমি বলি শুরু থেকে পড়াশোনা শুরু করেন। হ্যাঁ, ওকে, আমরা মূল পড়ায় ছিলাম। মূল পড়ায় আমরা কি করেছি দেখেন তো। মূল পড়াতে আমরা এরকম দেখছিলাম যে সংখ্যা পদ্ধতি আমরা দেখেছি কয় প্রকার, 2 প্রকার। এক হচ্ছে পজিশনাল বা স্থানিক, আরেক হচ্ছে নন পজিশনাল যেটা অস্থানিক, তাই না? এখন একটু খেয়াল করেন, এই পজিশনাল আর নন পজিশনালের যে বিষয়টা আছে এইটুকু তো আমরা বুঝছি। আমাদের বইয়ে শুধুমাত্র স্থানিক নিয়েই পরবর্তীতে কথা বলা আছে, স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়েই পরবর্তীতে কথা বলা আছে। কি কথা বলা আছে? স্থানিক সংখ্যা পদ্ধতি আসলে 4টা ভাগে ভাগ করা যায়। স্থানিক সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। স্থানিক সংখ্যা পদ্ধতিটাই আমার এই চ্যাপ্টারের সবথেকে মূল বিষয় নাম্বার সিস্টেমের মধ্যে। তাহলে দেখেন স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 4টা ভাগে। কয়টা? 4টা ভাগে ভাগ করেছি, তাই না? সো একটু খেয়াল করেন, দেখেন এই 4টা ভাগ কি কি। এগুলো হচ্ছে 4টা ভাগ। প্রথমটা হচ্ছে দশমিক, প্রথমটা হচ্ছে দশমিক, তারপরেরটা হচ্ছে অক্টাল, তারপরেরটা অক্টাল, এরপরেরটা হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, এবং তারপরেরটা হচ্ছে বাইনারি। কে জানি একটু আগে আমাকে বাইনারি কি আপু এটা প্রশ্ন করে একদম সব কমেন্ট বক্স উথাল পাথাল বানায় ফেলছে, তাই না? সো এখন একটু খেয়াল করেন, আমরা ওই যে স্থানিক সংখ্যা পদ্ধতি যেন আমরা কি করেছিলাম, স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা দেখেছিলাম যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, তাই না? সেই সংখ্যা পদ্ধতিটাকেই আমরা কি করেছি, 4টা ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে, তাই না? 4 ভাগে ভাগ করেছি। কি কি বলেন তো? প্রথমে হচ্ছে দশমিক, যেটাকে ইংরেজিতে ডেসিমেলও বলা হয়।
ডেসিমেল বা দশমিক, তারপরেরটা হচ্ছে অক্টাল, তারপরেরটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা কথাটা শুনলেই আসলে ব্রাজিল ফ্যানদের একটু কেমন জানি লাগে, তাই না? আচ্ছা, যদিও আমিও ব্রাজিল ফ্যান, ঠিক আছে, আমার একটু লাগে আসলে। আচ্ছা, তারপরে কি আছে? বাইনারি। তারপরে কি? বাইনারি। তাহলে জিনিসটা কি হইলো বলেন তো? আমরা এখানে কি করলাম? আমরা এখানে দশমিক বা ডেসিমাল দেখলাম, অক্টাল দেখলাম, হেক্সাডেসিমাল দেখলাম এবং বাইনারি দেখলাম। এই চারটা ধরন আমাদের, কি বলেন তো, চারটা ধরন। অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে, অক্টালের মানেটা আমরা একটু পরে জানবো, কিন্তু আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতির আমাদের কয়টা ভাগ? চারটা ভাগ। কয়টা? চারটা। একদম যেন মুখস্থ হয়ে যায় এই চারটা নাম: দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি। ক্লিয়ার? ওকে। এখন আসেন এরপরে কি, এই যে আমরা সংখ্যাগুলোকে দেখলাম, এই প্রথমেই আমরা কি নিয়ে কথা বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি। যিনি বাইনারির কথা জিজ্ঞেস করেছিলেন তিনি একটু কমেন্ট বক্সে আমাকে একটু সাড়া দেন তো, যে কি আছে, মানে এখনো আপনার বাইনারি নিয়ে কোয়েশ্চেন আছে কিনা, একটু আমাকে সাড়া দেন। হ্যাঁ, ওকে। আপু আমার নাম সুমাইয়া। আমার নামও সুমাইয়া, আমরা একদম বোন, আপন বোন, ঠিক আছে। ওকে, একটু দেখি আমরা কি আছে এখানে। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, এইটা নিয়ে কথা বলার আগে আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। বিষয়টা কি? একটু আগে আমরা চারটা জিনিস দেখছি না, বলেন তো? একটু আগে কি আমরা চারটা জিনিস দেখছি? সেই চারটা জিনিসের মধ্যে একটা ছিল দশমিক। দশমিক সংখ্যা কোনটা জানেন? দশমিক সংখ্যা কোনগুলোকে বলে? দশমিক সংখ্যা হচ্ছে, আচ্ছা, সাইফ বলেছেন আপু বাংলা, ইংলিশ এবং আইসিটির কোর্স আছে। অবশ্যই আছে। আপনি বাংলা, ইংরেজি এবং আইসিটি তিনটাই একসাথে নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় আপু আমি শুধু আইসিটি কোর্সটা করতে চাই এইচএসসি 26 এর, সেটাও আপনি করতে পারেন। এবং আমরা চাই, আপু আজকে কি ফুল চ্যাপ্টার নেবেন? না, আসলে আমরা আজকে শুধু নাম্বার সিস্টেমের বেসিক নিয়ে আলোচনা করব ভাইয়া। আচ্ছা, মৌমিতা সাহা আপু, ওকে। সো এখন আসেন আমরা দশমিক সংখ্যা নিয়ে আগে একটু কথা বলবো, বাইনারি নিয়ে বলবো, দশমিক নিয়ে একটু কথা বলি। দশমিক সংখ্যা কোনগুলো জানেন? এই সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাগুলো কোনটা? ঠিক ওই যে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16, এই জিনিসগুলো মানে 15 16, এগুলো যা আছে সেই সব সংখ্যাগুলোকে বলা হয় কি? দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যায় আমরা কি দেখি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে সংখ্যাগুলো আমরা এখানে দেখছি, টোটাল কয়টা সংখ্যা বলেন তো? এখানে টোটাল 10টা সংখ্যা। তাহলে টোটাল সংখ্যা কয়টা? 10টা। যদি টোটাল মৌলিক সংখ্যা 10 হয়, তাহলে দশমিক বা ডেসিমালের বেজ কত বলেন তো? বেজ হচ্ছে 10, তাই না? বেজ হচ্ছে 10। ডেসিমালের টোটাল সংখ্যার অ্যামাউন্ট কয়টা? 10টা। তাহলে এখানে বেজ কত হবে? বেজ হবে 10। ক্লিয়ার? ওকে। এখন আসেন এই জায়গায় একটু চিন্তা করেন, 0 1 2 3 4 5 6 7 8 9, আমি যদি এখানে একটু লিখি যে 7 8 9, এই যে শেষের দুইটা সংখ্যা আমি এখানে লিখলাম। এখন কথা হচ্ছে যে আপু 9 এর পরে আমি জানি 10 হয়, 10 মানে কি? 10, তাই না? 10, এই 10 হয়, কিন্তু এই সংখ্যাটা আসলো কিভাবে? 9 এর পরে কিভাবে 10 হইল, কিভাবে 11 হইল, কিভাবে 12 হইল? এটা একটা প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ভালো করে খেয়াল করেন। 9 এখানে আমার সর্বশেষ সংখ্যা না মৌলিক সংখ্যার মধ্যে? বলেন তো, সর্বশেষ সংখ্যা হচ্ছে 9 মৌলিক সংখ্যাদের মধ্যে। মৌলিক সংখ্যাদের মধ্যে আমার সর্বশেষ সংখ্যা হচ্ছে 9। এরপরে আর কি কোনো মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা বলতে বুঝাচ্ছি যে এখানে এই সংখ্যাগুলো প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা এবং ভিন্ন ভিন্ন মান ক্যারি করে, তাই না? এইটাকে বুঝাচ্ছি। তাহলে 9 এর পরে আর তো কোনো মৌলিক সংখ্যা নাই। 10 দিয়ে 10 হয়, এই 10 তো এখানেই আছে, এই দুইটা মিলে হইছে। মনে রাখেন, জিনিসটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আমাদের যে গণনা করা হয়েছে, তারপরেও কিন্তু গণনা কন্টিনিউ হয়েছে। লক্ষ কোটি কোটি পর্যন্ত গণনা করা সম্ভব। কিন্তু মনে করেন যদি এমন হতো যে 9 এর পরে 10, 10-এর মৌলিক সংখ্যাটা হবে এরকম, ঠিক আছে, 10 হবে এরকম, তাহলে আমরা সবাই কি এরকম 10 লিখতাম না?
অবশ্যই এরকমই লিখতাম। তারপরে আমি যদি বলতাম যে না আপনার হচ্ছে 11 বলতে আমরা এইরকম কিছুকে বুঝবো, 11 হবে এইটা, তারপরে 12 হবে মনে করেন এইটা, কি আঁকছি নিজেও জানি না। আচ্ছা, এরকম যদি হইতো যে এইটা হবে 10, এটা হবে 11, এটা হবে 12, এরকম যদি হইতো, এরকম করে আস্তে আস্তে যদি বাড়তেই থাকতো, তাহলে কি আমরা এই গণনা কখনোই শেষ করতে পারতাম না। মানে তখন আমাদের কোটি কোটি পর্যন্ত সংখ্যা, নতুন সংখ্যাই আবিষ্কার করে যাইতে হইতো, তাই না? নতুন সংখ্যাই, যে আমার 11 হবে এরকম, 12 হবে এরকম, আমার 100 হবে এই যে এইরকম, এইরকম হবে 100 পাকস্থলীর মতো। আচ্ছা, এরকম যদি হইতো তখন কিন্তু এটা কোনোদিন শেষ হইতো না, এটা কন্টিনিউ হতেই থাকতো, নতুন নতুন সংখ্যা আবিষ্কার করতে হইতো লক্ষ কোটি পর্যন্ত। কিন্তু এটা একটা হ্যাসেল, এটা একটা ঝামেলা, এই ঝামেলা করতে গেলে আর জীবনে বড় সংখ্যা গণনা করা হবে না। তাই আমাদের গণিতবিদরা কি চিন্তা করেছে জানেন? তখন আমাদের গণিতবিদরা চিন্তা করেছে 9 যেহেতু সর্বশেষ সংখ্যা, এরপর আমরা নতুন করে আর কোনো চিহ্ন তৈরি করব না, আর কোনো নতুন করে কি করব না, চিহ্ন তৈরি করব না। তখন কি হবে? তখন এই যে 9, এই 9-এর পরে আমরা ঠিক আবারও সেই উপর থেকে সংখ্যাগুলোকে লেখা শুরু করব। আবারও কি করব? সেই উপর থেকে সংখ্যাগুলোকে লেখা শুরু করব। যেমন সবার উপরে কি আছে বলেন তো? 0 আর 1 আছে, 0 আর 1, এদেরকে দিয়ে আমরা শুরু করেছি। যেমন এখন আমরা কি করব? 9-এর পরে আর নতুন কোনো চিহ্ন বা প্রতীক আবিষ্কার না করে আমরা কি করেছি? 0 আর 1, 1 দিয়ে মনে করেন আমি 0 থেকে সবকিছু শুরু করব। তাহলে আমার যদি এরকম লিখতাম যে 01, 02, 03, এগুলো লিখলে আসলে কি কোনো সংখ্যার মানের পরিবর্তন হয়? হয় না। সংখ্যার আগে 0 থাকলে তারপরে যা আছে তার মান একই, কোনো মানের পরিবর্তন হয় নাই। এখানেও যা ছিল এখানেও ওই তাই হলো, তাহলে তো কোনো লাভ হইল না। এখন কি করতে হবে? এখন করতে হবে আমাদের 1 থেকে শুরু করতে হবে। কি করতে হবে? 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করতে হবে। এই 1 দিয়ে আমি এখানে কি করব? 0-কে বসাবো, 1 দিয়ে 0-কে বসাবো, 1 দিয়ে 1 নিজেকেও বসাবো, 1 দিয়ে 2-কেও বসাবো, 1 দিয়ে 3-কে বসাবো। এভাবে করে 1 দিয়ে 4, 1 দিয়ে 5, 1 দিয়ে 6, 1 দিয়ে 7, 1 দিয়ে 8, 1 দিয়ে 9, অর্থাৎ 1 দিয়ে আমার যতগুলো মৌলিক সংখ্যা ছিল প্রত্যেককে আমি এখানে বসিয়েছি 1 দিয়ে। তাহলে জিনিসটা কি হলো? এখানে 1 দিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমার সেই সর্বশেষ সংখ্যা পর্যন্ত আমি কি 1 দিয়ে ব্যবহার করেছি, 1 দিয়ে আমি এখানে বসিয়েছি, তাই না? একটু ভালো করে খেয়াল করো, জিনিসটা কি হইলো? যে 1 দিয়ে আমি এই সংখ্যাগুলোকে এভাবে বসিয়েছি 9 পর্যন্ত, মানে একদম 0 থেকে 9, মানে সবগুলো মৌলিক সংখ্যাকে আমি 1 দিয়ে একসাথে বসিয়েছি। এরপরে কি করব? 1 দিয়ে সবাইকে বসানো শেষ হয়ে গেলে আমি তখন 2 দিয়ে সবাইকে বসানো শুরু করব। যেমন 2, 0, এভাবে করে 2, 1, 2, 2, তারপরে হচ্ছে 2, 3, এমন করতে করতে 2, 9 পর্যন্ত চলে আসলাম। মানে কি 2 দিয়ে সর্বশেষ সংখ্যাকে আমি বসিয়ে ফেলেছি 2, 9, তাই না? 2 দিয়ে মৌলিক সংখ্যার সবগুলো সংখ্যাকে আমি বসিয়ে ফেলেছি। এখন কি করব? আবারও সেই উপরে চলে যাব, আবার সেই 3 দিয়ে শুরু করব। এখন কি হবে? 3, 0 দিয়ে বসবে, 3, 1 দিয়ে বসবে, 3, 2 দিয়ে বসবে, 3, 3 নিজেকে দিয়ে বসবে, তারপরে 3, 4 দিয়ে বসবে, 5, 6, 7, 8, আবারও এমন করতে করতে 3, 9 পর্যন্ত আসবে। তারপরে কি হবে? সেই 4 থেকে শুরু হবে। এভাবে করে করেই আসলে আমরা সেই শত শত গণনাগুলো করেছি। এখন মনে করেন এমন হইলো যে সর্বশেষ এরকম হইলো যে 8 দিয়ে 9 চলে আসছে, 8 দিয়ে 9 পর্যন্ত চলে আসছে। এখন কি হবে? 9, 0 হবে, তাই না? 9, 0 দিয়ে বসবে, 9, 1 দিয়ে বসবে, 9, 2, 9, 3, 9, 4, 9, 5, এরকম করে প্রত্যেকটা এভাবে বসা শুরু করবে। এভাবে বসতে বসতে যখন 9 দিয়ে 9, মানে কি সর্বশেষ সংখ্যাটা দিয়ে সর্বশেষ সংখ্যাটা বসে গেছে, সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা, অর্থাৎ এখানে আমার সর্বশেষ সংখ্যা কে? 9, তাই না? এই 9 হচ্ছে সর্বশেষ সংখ্যা।
এবং সেই সর্বশেষ সংখ্যাটাই সর্বশেষ সংখ্যা দিয়ে বসে গেছে। তাহলে তাহলে এখন এখানে পরবর্তী সংখ্যাটা কি হবে বলেন তো? এখন কি গণনা শেষ করে দিব? না, গণনা এখানে শেষ হবে না। এখন কি হবে? এখন আবারও ঠিক একইভাবে আবারও উপর থেকে শুরু হবে, একের সাথে শূন্য দিয়েই বসবে, কিন্তু এখন 3টা ডিজিটে বসবে। কয়টা? 3টা ডিজিট নিয়ে বসবে। কেন বলেন তো? এই 9 দিয়ে 9 মানে সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা বসে গেছে, আর কোনো সংখ্যা বাকি নাই যাকে 2 ডিজিটে বসানো যায়। এখন আমরা আবারও 1 দিয়ে শুরু করব, কিন্তু আমরা 1 এর সাথে এবার 2টা জিরো দিব। আগে আমরা 1 দিয়ে একটা জিরো দিয়েছি, এখন আমরা 2টা জিরো দিব। আমি কি বুঝাতে পারছি? সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? আমাকে একটু বলেন তো। হাবিবা বলছে 100 হবে। আরে সাবাস, ওকে। এখন আমাকে একটু বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা জিনিসটা। সংখ্যাগুলো আসছে কিভাবে? সংখ্যাগুলো এভাবেই আসছে যে আমাদের মৌলিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা যেখানে শেষ হয়ে যাবে, সর্বশেষ সংখ্যা যেখানে চলে আসবে, সেখানে কি হবে? সেখানে আবারও শুরু থেকে শুরু হবে, আবারও সেই 1 এবং 0 থেকে শুরু হবে। ঠিক আছে, ওকে। ফাহাদ বলেছেন ক্লিয়ার আপু, তারপরে হচ্ছে দিলরুবা বলেছেন ক্লিয়ার, হাবিবা বলেছেন জি বুঝেছি আপু, ইভান বলেছেন ক্লিয়ার আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু সবাই আমাকে বলেন সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আলমগীর বলেছেন ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত সবাই আমাকে জানিয়ে দেন। আচ্ছা, মনে করেন যে একটু ভালো করে খেয়াল করেন, এটা তো আমি 1 2 3 4 5 6 বলছি, এখানে আমার সর্বশেষ সংখ্যা কত? সর্বশেষ সংখ্যা 9। মনে করেন পৃথিবীতে কোনো একটা সংখ্যা নতুন আবিষ্কার হইলো, যেই সংখ্যার সর্বশেষ সংখ্যাটা কি হবে? মনে করেন যে পৃথিবীতে একটা নতুন সংখ্যা আবিষ্কার করা হলো, সেই সংখ্যায় শুধু 0 1 2 3 4 5 এই কয়টা সংখ্যাই আছে। এরপরে আর 7 8 9 এই সংখ্যাগুলোর কোনো চিহ্ন বা প্রতীক আবিষ্কার করা গেল না। মনে করেন এটা বৃহস্পতি গ্রহের এলিয়েনদের সংখ্যা। এলিয়েনরা আমাদের মতো বেশি চালাক না হবার কারণে তারা 7 8 এবং 9 আবিষ্কার করতে পারে নাই। তারা কি এই পর্যন্তই সংখ্যা আবিষ্কার করছে। মনে করেন ওরা এই পর্যন্তই গোনে, হ্যাঁ, যে 0 1 2 3 4 5 এই পর্যন্তই ওরা গুনতে পারে, এই পর্যন্তই ওরা জানে। এরপরে ওদের হচ্ছে আর কোনো প্রতীক নাই। যেমন আমরা 7 এরকম লিখি, এরকম বলে ওদের কোনো প্রতীক নাই। 8 এরকম লিখি, এটা বলে ওদের কোনো প্রতীক নাই। নাই, আসলেই নাই। এখন এই যে সংখ্যা ওরা মানে ব্যবহার করে, এই সংখ্যাটা ওরা কিভাবে গুনবে? এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা কি হবে? এর পরবর্তী সংখ্যাটা আসলে কিভাবে গুনবে? এটা একটা প্রশ্ন। মনে করেন আমরা মানব জাতি, আমরা 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করেছি। আমাদের সবশেষ সংখ্যা কোনটা? সবশেষ সংখ্যা হচ্ছে 9। এখানে ওদের সবশেষ সংখ্যা কোনটা? সবশেষ সংখ্যা হচ্ছে 5, তাই না? এখানে ওদের সর্বশেষ সংখ্যা হচ্ছে 5। তাহলে এই 5-এর পরের সংখ্যাটা কি হবে বলেন তো? একটু আগে আমরা কি বলছি? হ্যাঁ, একটু আগে আমরা বলছি যে যেখানে 9 আমাদের সর্বশেষ সংখ্যা, সেই সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটা কিন্তু সেই আবারও উপর থেকে 0 আর 1 মিলে তৈরি হয়েছে না? 1 মিলে আমরা বসিয়েছি না, 0 আর 1 দুইটা মিলে তৈরি হয়েছে। এখন যদি আমার সংখ্যাটা 0 থেকে 5 পর্যন্ত হয়, তাহলে 5ও তো এখানে সর্বশেষ সংখ্যা। তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে বলেন তো? এর পরবর্তী সংখ্যাটা কি হবে? একটু আমাকে কেউ কি বলতে পারেন? ইভান বলেছেন 10 হবে, সামিয়া বলেছেন 6 হবে। আপু 6 কেন হবে? কারণ ওদের দেশে এই রকম চিহ্ন আবিষ্কারই করতে পারে নাই। ওদের দেশে এইরকম কোনো চিহ্ন ওরা আবিষ্কারই করতে পারে নাই। তাহলে এটা কি হবে? রিমা বলেছেন 10 হবে, সামিয়া বলেছেন 10 হবে, নিগার সুলতানা বলেছেন 10 হবে। এক্স্যাক্টলি, সবাই চমৎকার, আমার কাছে চমৎকার, জোস জোস, অনেক ভালো লাগতেছে। কেন বলেন তো? একটু ভালো করে খেয়াল করেন। 0 1 2 3 4 5 এই পর্যন্তই ওরা আবিষ্কার করতে পারছে। আমাদের মতো 6, তারপর এরকম করে 7, এরপরে হচ্ছে এই যে 8 কিংবা 9, এগুলা কিছুই ওরা আবিষ্কার করতে পারে নাই। তাহলে কি হবে? তাহলে ওদের পরবর্তী সংখ্যায় ওরা গুনবে না? অবশ্যই গুনবে। কিভাবে গুনবে দেখেন, এই 1 আর 0 মিলে পরের সংখ্যাটা হবে 10। বুঝতে পারছেন?
তারপরে 1 দিয়ে 0 কে বসছে, এবার 1 দিয়ে 1 নিজেও বসবে। তারপরে কি হবে, 1 দিয়ে 2 বসবে, 1 দিয়ে 3, 1 দিয়ে 4, 1 দিয়ে 5। এরপরের সংখ্যাটা কি হবে বলেন তো? এইটা যে বলতে পারবেন সে পুরো জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছেন বলে আমি মনে করব। ঠিক আছে? দিলরুবা আক্তার বলেছেন চমৎকার চমৎকার দিলরুবা, আমি জাস্ট ইমপ্রেসড, অনেক ভালো লাগলো। সামিয়া মুবাশশিরাও বলেছেন সেম উত্তর। নিগার সুলতানা বলেছেন 20। ও মাই গড, আসলে এটা কি হবে? এটা 20 হবে। কেন 20 হবে বলেন তো? কারণ হচ্ছে আমার 1 দিয়ে সর্বশেষ সংখ্যা বসানো হয়ে গেছে। ঠিক যেমন 1 দিয়ে আমি 9 পর্যন্ত বসিয়ে তারপরেই আমি 20 লিখেছি। তাহলে জিনিসটা কি হলো বলেন তো? তাহলে জিনিসটা হলো 1 দিয়ে 5, মানে 1 দিয়ে সর্বশেষ সংখ্যা পর্যন্ত বসানো হয়ে গেছে। এখন আমাকে আবার উপর থেকে 2 দিয়ে শুরু করতে হবে। এখন কি হবে? 20। সাবাস সাবাস, চমৎকার। রিমা বলেছেন 2 হবে, সঞ্জিদা বলেছেন 20 হবে, সুমনা আক্তার বলেছেন 20 হবে, হাসিব রানা বলেছেন 20 হবে, আলমগীর বলেছেন 20 হবে, জিম বলেছেন, শাহরিয়ার বলেছেন, তারপরে হচ্ছে তোয়া বলেছেন, সাকিব বলেছেন, সবাই বলেছেন 20 হবে। এক্স্যাক্টলি কি হবে? 20 হবে। তারপরে কি হবে? 21, 23, 24, 25, এরপরে কি 30, তাই না? এরপরে 30 হবে। এক্স্যাক্টলি কি হবে? 30 হবে। সাবাস, চমৎকার চমৎকার, জোস। এখন একটু খেয়াল করেন, যদি এরকম হয় যে এই গণনা করতে করতে এখন আমার সংখ্যা চলে আসছে কি, এক সেকেন্ড, এখন আমার সংখ্যাটা চলে আসলো যে কি আসলো বলেন তো? 5, অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যা বসে গেছে। এখন এর পরের সংখ্যাটা কি হবে? এর পরবর্তী সংখ্যাটা কি হবে? দেখি আমাকে কে আগে উত্তর দিতে পারেন। যে 5, অর্থাৎ সর্বশেষ সংখ্যা দিয়ে 2 ডিজিটে সর্বশেষ সংখ্যা বসে গেছে। তারপরের সংখ্যাটা কি হবে? আরে সাবাস, ইভান, তারপরে ফাহাদ, এরপরে হচ্ছে ইনফিনিটি, ওকে, এরপরে হচ্ছে দিলরুবা, শাহজাহান, এরপরে হচ্ছে নিগার সুলতানা, ফাহাদ, তারপরে হচ্ছে নিখিল দাস, সবাই, নাফিজা, নাজিফা, এরপরে হচ্ছে এনামুল হক চৌধুরী। চমৎকার চমৎকার। এরপরে কি হবে? 100 হবে। কি হবে? 100 হবে। কেন? কারণ যারা দুই একজন যারা দুষ্টু তারা বলেছো 60 হবে। 60 কি আসলেই সম্ভব? তোমার এখানে 6 আছে? নাই। ওদের পৃথিবীতে 6 বলতে এমন কোনো সংখ্যাই নাই। ওদের দুনিয়াতে 6 বলতে এমন কোনো সংখ্যাই নাই। তাহলে কি 5, ঠিক একদম আমাদের 99 এর মতো অবস্থা হয়ে গেল না বলো তো? 99 মানে কি? সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাটা চলে আসছে। তাহলে এখন কি হলো? বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার? চমৎকার। আরে সোনিয়া আপু বলেছেন, শাহিন বলেছেন, সুমনা বলেছেন, সুমি বলেছেন, শাহজাহান বলেছেন, হাসান বলেছেন, মিফতাহুল বলেছেন, তারপরে মুন্নি বলেছেন, প্রত্যেকে চমৎকার, সবাই বলেছেন 100 হবে। চমৎকার চমৎকার, সেরা ভাই, সেরা, জোস। ওকে, এখন আসেন দশমিকের এই অংশটা বুঝে গেছি আমরা। তাহলে দশমিকে আমাদের কি ছিল? 0 থেকে 9 পর্যন্ত ছিল। 0 থেকে 9 পর্যন্ত মানে টোটাল সংখ্যা কয়টা? 10টা। তাহলে দশমিকের বেস কত হবে? দশমিকের বেস হবে আমাদের হচ্ছে 10। আচ্ছা, তুর্য বলেছেন আপু পেইড কোর্সের ক্লাস কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়ানো হচ্ছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আইসিটির 3rd চ্যাপ্টার পড়ানো শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে এখনো ভর্তি হতে পারেন আমাদের অনলাইন ব্যাচ এইচএসসি 26 আইসিটি কোর্সে। সেখানে কিন্তু আমি আপনাদের ক্লাস নিব, জাকি ভাই আপনাদের ক্লাস নিবে, এবং আমরা খুব মজা করে এই সব কিছু পড়াবো। ঠিক আছে? আচ্ছা, মনোয়ারা বেগম, এই যে আপনার কমেন্ট পড়েছি। ওকে, এখন আসেন আমরা যদি একটু বাইনারিতে খেয়াল করি। বাইনারি সংখ্যাটা কি? বাইনারি মনে করেন যে এইটা হচ্ছে পৃথিবীর কোনো ভাষা না, মনে করেন চাঁদে যারা থাকে তাদের একটা গণনা করা।
ঠিক আছে, তারা এইভাবে গণনা করে, চাঁদে যে এলিয়েনরা থাকে। ঠিক আছে, বাইনারি কি, চাঁদে যে এলিয়েনরা থাকে। কোর্সে কিভাবে ভর্তি হব, আপনি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলে সেখান থেকে আপনি ভর্তি হতে পারেন, অথবা ভর্তি হতে চাইলে আপনি কিন্তু 10 মিনিট স্কুলের নাম্বার যেটা 16910, এই নম্বরে কল করেও আপনি কিন্তু সব ধরনের সুবিধা পেতে পারেন। তুর্য, আপনি এখান থেকে ভর্তি হতে পারেন 16910 এই নম্বরে। ওকে, এখন আসেন, চাঁদে চাঁদে ধরেন কোনো এক এলিয়েন থাকে। ঠিক আছে, সেই এলিয়েনরা কি দিয়ে গণনা করে, সেই এলিয়েনরা গণনা করে হচ্ছে শুধুমাত্র ওদের কাছে 0 আর 1 আছে। কি আছে, 0 আর 1 আছে, 2 নাই, 3 নাই, 4 নাই, 5 6 7 8 9 কিছুই নাই, শুধু কি আছে, 0 আছে আর 1 আছে। কি আছে বলেন তো, 0 আছে আর 1 আছে। এই 0 আর 1 এখানে তাহলে সর্বশেষ সংখ্যা কোনটা বলেন তো? খুবই সহজ, কি বলেন তো, এটা হচ্ছে সর্বশেষ সংখ্যা হচ্ছে 1। সর্বশেষ সংখ্যা এদের দুইজনের মধ্যে কে, এদের দুইজনের মধ্যে 0 আর 1 এর মধ্যে সর্বশেষ সংখ্যা হচ্ছে 1। তুরহান একদম ঠিক আছে, এটা কি 1, একদমই 1। সো এখন একটু খেয়াল করেন, এই 1 হচ্ছে আমাদের সর্বশেষ সংখ্যা। তার মানে এখন আমি যদি বলি এই 1 এর পরের সংখ্যাটা কি হবে, আয় হ্যাঁ আপু এখন তো কিছু বুঝতেছি না, এখন কি হবে, একটু আমি দেখি 1 এর পরবর্তী সংখ্যাটা কি হবে, আমাকে একটু বলেন তো। আমি যদি বলি সর্বশেষ সংখ্যার পরের সংখ্যা কি হবে, একটু আগে আমরা সর্বশেষ সংখ্যা দেখেছি 9, তারপরে আমরা দেখেছি 5, তো ওই দুইটার ক্ষেত্রেই সর্বশেষ সংখ্যার পরের সংখ্যা কি বলেন তো, পরের সংখ্যা 10 হয়েছিল, এখন কি হবে, মরিয়ম এক্স্যাক্টলি, আফরিন চমৎকার, তারপরে হচ্ছে নিখিল দাস বলেছেন, সামিয়া মুবাশিরা বলেছেন, নির্ঝর বলেছেন, এক্স্যাক্টলি মিফতাহুল বলেছেন, তারপরে ফারুক বলেছেন, সবাই সবাই, জয়নাল আবেদিন বলেছেন, আরে চমৎকার, জয়নাল আবেদিন ভাই আমার ক্লাস করছেন, জোস। এইটা কি বলেন তো, 10 হবে, 10 হবে, কেন 10 হবে, যে কোনো বেজের সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটাই হবে 10, বুঝতে পারছেন, 10। এখন একটু খেয়াল করেন, তাহলে বাইনারির সংখ্যা আমরা কয়টা পাইলাম, একটা, দুইটা, তাহলে বাইনারির বেস কত হবে বলেন তো, বাইনারির বেস হবে 2, বাইনারির বেস হবে কত, 2 হবে। এই যে রাজ বলেছে, সরি রিয়াজ বলেছেন আপু অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন যদি কোর্সে ভর্তি হই কোনো ডিসকাউন্ট পাবো কি, আপনি একটু 16910 নম্বরে কল করে একটু কথা বলে দেখতে পারেন। আমাদের কিন্তু কোর্সের মূল ক্লাসগুলো একদম কিন্তু চ্যাপ্টার 1 এবং 2 শুরু হয়েছে, তবুও আমি বলবো এই পুরা বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। সো ওইগুলো পড়ানো শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সো কেউ যদি এটা মিস করতে না চান তাহলে কিন্তু আজকেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, সো এখন বাইনারিটা আমরা বুঝে গেছি, এখন আসেন একটু আমরা এইটা নিয়ে কথা বলি, অক্টাল। অক্টাল সংখ্যাটা নিয়ে কথা বলি। কে জানি আমাকে প্রশ্ন করেছিলেন অক্টাল কি আপু, তাকে একটু দেখতে চাই, কি দেখতে চাই আমরা হচ্ছে অক্টাল নিয়ে কে প্রশ্ন করেছেন। আচ্ছা আচ্ছা, কার্টুন লাভার বলেছেন আপু আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর আপনি রিপ্লাই দেন না কেন, এই যে আপনাকে রিপ্লাই দিয়ে দিয়েছি। আচ্ছা এখন একটু খেয়াল করেন অক্টাল সংখ্যাগুলো কি কি। অক্টাল সংখ্যা মনে করেন মঙ্গল গ্রহের যে মানুষ আছে তাদের, মানুষ তো নাই আসলে, কি জানি বলে, এলিয়েন, হ্যাঁ এরকম মনে করেন এলিয়েন আছে কিছু, ওরা কিভাবে কথা বলে, এই যে 0 1 2 3 4 5 6 7, ওদের দুনিয়াতে ওদের কাছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে। কি আছে বলেন তো, 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল সংখ্যা কয়টা বলেন তো, এখানে টোটাল সংখ্যা হচ্ছে এই জায়গায় কয়টা, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা, তাই না, টোটাল 8টা সংখ্যা। এই 8টা সংখ্যা, তাহলে এইখানে আমি যদি বলি অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8, অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে একটু খেয়াল করেন তো কি দেখলাম আমরা, আমরা দেখলাম ডেসিমাল বা দশমিকের বেজ হচ্ছে 10, বাইনারির বেজ হচ্ছে 2 এবং অক্টালের বেজ হচ্ছে 8। ক্লিয়ার সবাই, ওকে। সো এখন একটু আমি যদি বলি যে 7 এর পরের সংখ্যাটা কি হবে বা কত হবে বা কি কেমন হবে দেখতে, একটু যদি আমাকে বলেন সবাই।
একটু বলেন যে আমার 7 এর পরবর্তী সংখ্যাটা কি লিখবো আমি, এটার পরবর্তী সংখ্যাটা কেমন হবে। ফাহাদ আহমেদ হৃদয় বলেছেন 10, এরপরে তাসনিম সুলতানা বলেছেন 10 হবে, সালাম বলেছেন 70 হবে না, 70 না, এটা 10 হবে। ওকে, মরিয়ম বলেছেন 10 হবে, এক্স্যাক্টলি। আরে চমৎকার। নাহিদ বলেছেন আপু ভালো আছেন। এই যে আপনাদেরকে দেখে, আপনাদের এত সুন্দর রেসপন্স দেখে এবং আপনারা এত সুন্দর করে রেসপন্স করছেন দেখে আমার খুবই ভালো লাগছে, আমি অনেক ভালো আছি। আচ্ছা, সো এটা কি হবে বলেন তো? 10 হবে, এক্স্যাক্টলি কি হবে? 7 এর পরের সংখ্যাটা 10 হবে, তাই না? 10 হবে, ক্লিয়ার? ওকে, এরপরে আসেন আমি যদি এখন আপনাকে বলি 7, হ্যাঁ, 7 এর পরের সংখ্যাটা কি হবে? আমাকে একটু সবাই বলেন তো কমেন্ট করে, 7 এর পরের সংখ্যাটা কি হবে? একটু দ্রুত। আচ্ছা, সবাই না একটু লাইভটাকেও শেয়ার করে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, দিলরুবা বলেছেন 10, নিগার সুলতানা বলেছেন 100, ইটস মুন বলেছেন 100, এরপরে জারা বলেছেন 100, ফাতেমা বলেছেন 100। ওকে, রিমা বলেছেন, রায়হান বলেছেন, তারপরে হচ্ছে মহুয়া আক্তার আপুও বলেছেন। কি আছে এরপরে? হচ্ছে তাসনিম আপু বলেছেন, সামির আপু বলেছেন 100, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা কি হবে? 100, তাই না? 100 হবে, এক্স্যাক্টলি। চমৎকার চমৎকার, সেরা। এত ক্রিটিক্যাল একটা জিনিস আপনারা কিভাবে এত তাড়াতাড়ি ক্যাচ করে ফেললেন আমি জানি না। খুব মজা না বলেন তো? অনেক মজা। আচ্ছা, সো এরপরে আসেন আরেকটা বেজ আছে, আরেকটা কি জানি সংখ্যা ছিল, হেক্সাডেসিমাল। রিমেম্বার আমি বলছিলাম 4টা, কি কি বলেন তো? এক হচ্ছে আমাদের ডেসিমাল বা দশমিক, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে বাইনারি, তারপর হেক্সাডেসিমাল। এখন আমরা হেক্সাডেসিমাল নিয়ে একটু যদি কথা বলি, হেক্সাডেসিমালের বিষয়টা কি? হেক্সাডেসিমাল আবার একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট বলেন তো? এইখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, F। এখানে দেখেন তো কয়টা সংখ্যা আছে টোটাল, বলতে পারবেন? 0 থেকে F পর্যন্ত। এখানে 9 এর পরে ওরাই নতুন করে সংখ্যা যুক্ত করে দিয়েছে। কি যুক্ত করে দিয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 কিন্তু এখানে সর্বশেষ সংখ্যা না, 9 এর পরেও সংখ্যা আছে। কে বলেন তো? এখানে হচ্ছে 9 এর পরে যে সংখ্যা আছে সেই সংখ্যা হচ্ছে A, B, C, D, E, F। টোটাল কয়টা সংখ্যা, মানে টোটাল কয়টা? তুর্য বলেছেন 16টা, এক্স্যাক্টলি। রহিমা বলেছেন 16টা। এখানে কয়টা সংখ্যা আছে টোটাল? 16টা। তাহলে এটার বেস কত বলেন তো? বেস হচ্ছে 16। টোটাল সংখ্যা যদি 16টা হয় তাহলে বেস নিশ্চয়ই কি হবে? 16টাই হবে, তাই না? বেস 16, বেস হবে 16, টোটাল সংখ্যা 16টা, তাই এটা বেস হচ্ছে 16। তাহলে দেখেন তো এখানে সর্বশেষ সংখ্যা কোনটা? আমি যদি জিজ্ঞেস করি সর্বশেষ সংখ্যা কোনটা, আমাকে যদি একটু বলেন, একটু যদি আমি একটু দেখি, এখানে সর্বশেষ সংখ্যাটা আসলে কোনটা? আচ্ছা, আপনার ক্লাস মানেই মজা। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে তাও তো খুব বেশি মজা করতেছি না, আমি আসলে আজকে নিজেকে খুব সংযত রাখার চেষ্টা করছি, কারণ আজকে আমি চাই যে আপনারা মজায় করে বা যেভাবেই হোক আপনারা এই জিনিসটা বোঝেন, ঠিক আছে? একটু বুঝলে হয় কি, আপনার এই জিনিসটা পড়ার প্রতি একটু ইন্টারেস্ট আসবে, ঠিক আছে? আপু আবার কবে ক্লাস করাবেন? ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফাতেমা বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন, ঠিক আছে? একটু লাইভটাকে শেয়ার করে দিন, আপনার ফ্রেন্ডদেরকেও এই মজার ক্লাসটা দেখার একটু সুযোগ করে দেন। আচ্ছা, আমরা সবাই একসাথে পড়াশোনা করব, হ্যাঁ? ওকে, এরপরে হচ্ছে অনেকেই বলেছেন এফ। এক্স্যাক্টলি, এটা কি? এটা সর্বশেষ সংখ্যা হচ্ছে এফ, তাই না? সর্বশেষ সংখ্যাটা হচ্ছে এফ। আচ্ছা, সো এখন এই জায়গায় আমি যদি আপনাকে বলি এফ এর পরের সংখ্যাটা কি হবে? এফ এর পরবর্তী সংখ্যাটা আমরা কি লিখবো? 10। আই গেস এটা সবাই পারবেন, তাই না? 10। তারপরে কি হবে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এরপরে কি হবে বলেন তো? আহা, আমার তো মনে পড়ছে না, একটু আমাকে বলেন তো 19 এর পরে কি হবে? আচ্ছা, আমি এটা একটু মুছে দেই। 19 এর পরের সংখ্যাটা কি হবে দেখি, একদম ভুলে গেছি, বলেন তো একটু দেখি। আপনার আমাকে একটু মনে করিয়ে দেন আপনারা সবাই, ঠিক আছে? আচ্ছা, একটু আমাকে মনে করিয়ে দেন, ঠিক আছে?
যে 19 এর পরে কি হবে? আরে সেরা, এইদিকে ইউটিউবে সবাই সুপার ফাস্ট উত্তর দিয়ে দিচ্ছেন, সবাই চমৎকার। আদিবা কবির বলেছেন 1A, ইটস মুন, তিনি বলেছেন 1A হবে। কি হবে? মেহেদি বলেছেন 1A হবে, মরিয়ম বলেছেন 1A হবে। কেন 1A হবে? কারণ আমি আপনাকে বলেছি যে যখন আপনি একটা সংখ্যা থেকে শুরু করবেন, আপনি কি শূন্য থেকে শেষ সংখ্যা পর্যন্ত প্রত্যেককেই আপনি সেখানে বসাতে হবে। কি করবেন? 1A, তারপরে কি 1B, তারপরে 1C, 1D, 1E, 1F, এরপরে হবে 20। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মহুয়া বলেছেন 1A হবে, এরপরে নাজিফ আপু বলেছেন 1A হবে, নাজিরা বলেছেন 1A হবে, সামিয়া বলেছেন 1A হবে। এক্স্যাক্টলি এটা কি হবে? 1A। ওকে, সো এখন আসেন, এইটুকু আমরা সবাই ক্লিয়ার। আমি যদি আপনাকে প্রশ্ন করি, না প্রশ্নটা ক্লাসের শেষে করব, দেখি ক্লাসের শেষে সবাই আমাকে প্রপার উত্তর দিতে পারে কিনা। এখন একটা প্রশ্ন আমার অনেক মাথায় আসতেছে, হ্যাঁ, যে প্রশ্নটা হচ্ছে দেখেন তো, এফ এর পরবর্তী সংখ্যাও 10, হেক্সাডেসিমাল সংখ্যায়, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় এফ এর পরের সংখ্যাটা 10। বাইনারিতেও 0 আর 1 এর পরের সংখ্যা কিন্তু 10 ছিল, অক্টালেও 7 এর পরের সংখ্যাটা 10 ছিল, আবার ডেসিমালে বা দশমিকেও 9 এর পরবর্তী সংখ্যাটা 10 ছিল। তাহলে একটু আমি যদি আপনাকে বলি যে আচ্ছা এই 10টার আসলে কাহিনীটা কি, মানে 10টা আসলে মানে করতেছেটা কি, 10 মানে আসলে কত, তাই না? আমার একটা প্রশ্ন আসলো যে 10 মানে আসলে কত, তাই না? একটা প্রশ্ন আসলো 10 আসলে কত। একটু ভালো করে খেয়াল করেন তো, এই প্রশ্নটা আপনাদের মাথায়ও কি আসছে? আমার মাথায় তো অনেক আসছে ভাই। একটু খেয়াল করেন জিনিসটা কি। মনে করেন আপনার কাছে যখন দশমিক বা ডেসিমালে আমরা 9 এর পরে 10 বসাইছি, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে 10, তাই না? তখন সেটা হচ্ছে 10। আবার যখন আমি অক্টালে 7 এর পরে 10 বসাইছি, এখন 7 এর পরে 10 মানে কি বলেন তো? 7 এর পরে 10 মানে হচ্ছে সেটা 8কেই রিপ্রেজেন্ট করতেছে। 7 এর পরে যেহেতু কিছু বসছে, তাইলে নিঃসন্দেহে সেটা 8কেই রিপ্রেজেন্ট করবে। এরপরে হচ্ছে আবার দেখেন যে বাইনারিতে 0 আর 1 এর পরে কিছু একটা বসলে সেটা 2 হবে, কিন্তু সেখানে 10 বসছে। এখন আবার এখানে এফ এর পরেও 10 বসছে। এই 10-র এত কাহিনী, তাহলে 10 মানে আসলে কত, তাই না? একটা প্রশ্ন হতে পারে না? একটু ভালো করে খেয়াল করেন। আমরা প্রত্যেকটা বেজে কি করছি বলেন তো? প্রত্যেকটা বেজে আমরা এখানে দেখেছি যে আমাদের সংখ্যাগুলোর পরবর্তীতে যে সংখ্যাটা বসছে, মনে করেন আমি এখন অক্টালে 7 এর পরে কত বসাইছি? 10। এখন নিঃসন্দেহে আমরা বলতে পারি 7 এর পরে যা বসে ভ্যালু, 7 এর পরের মানটা কি বলেন তো? 7 এর পরে যে মানটা বসে সেটাই আসলে কি 8কে রিপ্রেজেন্ট করে। 7 এর পরে যা বসবে সেটা আসলে 8কেই রিপ্রেজেন্ট করবে। কিংবা 0 আর 1 এর পরে যা বসবে সেটা 1 এর পরে বসার কারণে সেটা আসলে 2কেই রিপ্রেজেন্ট করার কথা। কিংবা আপনার এখানে এফ মানে হচ্ছে 15, এই 15-র পরে যে সংখ্যাটা বসবে সে আসলে 16কেই তো রিপ্রেজেন্ট করার কথা, তাই না? এটাই তো হওয়ার কথা। 9 এর পরে যে বসবে সে তো আসলে 10কেই রিপ্রেজেন্ট করার কথা, কিন্তু সেই একই 10 কি পরিমাণ সুবিধাবাদী একটু চিন্তা করেন, অনেক সুবিধাবাদী। সে এক এক জায়গায় গিয়ে এক এক মান ব্যবহার করতেছে, এক এক মানে সে বসতেছে। ভালো করে খেয়াল করেন। আজকের ক্লাসে আমি সুমাইয়া জান্নাত আপনার ক্লাস নিচ্ছি কোনো কারণে। আপনার মূল উদ্দেশ্য কি? এই ক্লাসের মাধ্যমে আপনি আইসিটি পড়বেন, তাই না? এখন সুমাইয়া জান্নাত আপুর ক্লাসে যদি সুমাইয়া জান্নাত আপু নিজে না এসে কোনো জরিনা কিংবা সখিনা আপুকে পাঠায় যে জরিনা আপু আপনি আজকে ক্লাসটা নেন, জরিনা আপু এসে আপনার ক্লাসটা নিল, তারপর দিন সখিনা আপু এসে ক্লাস নিল, তারপর দিন কুলসুমি, বানু, তারপর এরকম কেউ এসে আপনার ক্লাসটা নিল। এখন ক্লাস নিলে তাতে কি এমন হইলো?
যে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনার আইসিটি ক্লাস করা। চেহারা কার কি, সুমাইয়াপুর চেহারা একরকম, সুমসুমি আপুর চেহারা আরেক রকম, কুলসুমি আপুর চেহারা আরেক রকম, জরিনা সখিনা আপুর চেহারা আরেক রকম। এই চেহারা ডিফারেন্ট হয়ে আসলেও কিংবা অন্য আপু বা ভাইয়া আসলেও আপনার মূল কাজ কি, সেটা হচ্ছে আইসিটি পড়া, তাই না? চেহারায় তো কিছু যায় আসে না। সো এখন একটু খেয়াল করেন যে এইখানে চেহারা এক একজনের এক এক রকম এক এক জায়গায় হলেও তাদের মানও কিন্তু সেই একই থাকে। ঠিক যেমন চেহারা ক্লাসের টিচারের চেহারা যেরকমই হোক না কেন, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আইসিটি পড়া, কাজ একই। ঠিক এখানেও কিন্তু চেহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বেশভূষা ধারণ করলেও আসলে তাতে কি বলেন তো, সেখানে আসলে সে ওই মানটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এখানে 7-এর পরে 10 চেহারাওয়ালা কেউ বসলেও সে আসলে সেই 8-এর মানটা, 8-এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই কিন্তু ক্যারি করতেছে। 9-এর পরে 10 বসে ওই যে 10-এর যে ভ্যালুটা, সেই 10-এর ভ্যালুটাই সে বহন করছে। 1-এর পরে 10 বসলেও 1-এর পরে যে 2 বসার কথা, সেই 2-এর ভ্যালুই কিন্তু সে এই চেহারায় বহন করছে। তার মানে চেহারা আজকে আমার এরকম, এই জন্য যে আমি আইসিটি টিচার, বিষয়টা এরকম না। এরকম অনেক টিচার থাকবে, আইসিটি টিচারই থাকবে, কিন্তু তাদের চেহারা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, সেটা কিন্তু আলাদা, সেই বিষয়টা আলাদা না, ঠিক আছে? এই যে আবুল আবুল নিয়ে বলে, আমি বলতে চাই না এটা, তারপরে তোমরা আমাকে জোর করে এগুলো বলো, এগুলো দুষ্টুমি করে না, হ্যাঁ? আচ্ছা খেয়াল করো কি হইলো তাহলে। দেখো 7-এর পরে যেই চেহারাই বসুক না কেন তার মান কিন্তু 8ই। 9-এর পরে যেই চেহারাই বসুক না কেন তার মান 10। 1-এর পরে যেই চেহারাই বসুক না কেন তার মান 2। 15-র পরে যেই চেহারাই বসুক না কেন তার মান কিন্তু সেই 16, তাই না? তাহলে একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি 10 এর মান কত, 10 এর মান কত, আমি তোমাকে এই প্রশ্ন করলে তোমার উল্টা আমাকে প্রশ্ন করতে হবে, আপু আমি কোন বেজে বলবো? আমি কি দশমিকে বলবো? ডেসিমালে বললে 10-র মান 10, কিন্তু আপু আমি কি অক্টালে বলবো? অক্টালে করলে সেটার মান আবার 8। কিন্তু আপু আমি কি বাইনারিতে বলবো? তাইলে সেখানে তো 10 মানে হচ্ছে 2। তাইলে আপু আমি কি এখন হেক্সাডেসিমালে বলবো? তাহলে 10 মানে তো হচ্ছে 16। কোনটাতে বলবো আপু? প্রশ্ন আসতেই পারে, তাই না? ওকে, আচ্ছা এখন এই বিষয়টা তো সবাই বুঝে গেছেন। চেহারা এক একটা এক এক জায়গায় এক এক রকম হলে মানটা, মানে একই রকম চেহারা হলেও মান কিন্তু ভিন্ন, অর্থাৎ মানটা ভিন্ন। এখানে 10 মানে সে 8কেই রিপ্রেজেন্ট করতেছে, এখানে 10 মানে সে 10কে রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এখন যদি আমি এখন একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি যে অক্টালে, হ্যাঁ অক্টালে আপু আমার কাছে এই যে অক্টালে আমি তো এই 7-এর পরে 10 11 12 13 এরকম ভাবে লিখছি। এখন আপু আমি 14 মানে আসলে অক্টালে আমি কাকে বুঝাইছি? আমি কি আসলে 14কে রিপ্রেজেন্ট করছি বা বলছি 14কেই লিখছি আমি? এটা কিন্তু আমি 14কে লিখি নাই, বা 14 বা 15। আমি যদি 15 লিখি, আমি কিন্তু আমি যদি এরকম লিখি যে আমি কিন্তু এখানে কি 15 দিয়ে 15কে বুঝাই নাই। কারণ কি দেখেন, 7-এর পরে চেহারা যাই হোক মান তো একই। এখানে 7-এর পরে এটা 8, এটা 9, 10, 11, 12, 13, তার মানে এটা 15 হইলেও, দেখতে 15-র মতো হইলেও এটার আসল মান কত বলেন তো? এখানে আসল মান কত? এটা কিন্তু আসলে সেই 13কে মিন করতেছে, তাই না? 13কে, ডেসিমালের এই 13কে মিন করতেছে, দশমিক বেজের সেই 13কে কিন্তু মিন করতেছে, চেহারা 15-র মতো হলেও। এখন আমি তো এটা গুণে বলে ফেলতে পারলাম। কি করলাম? গুণে বলে ফেলতে পারলাম যে আপু 7-এর পরে এটা 8, এটা 9, এটা 10, 11, 12, 13, এটা 13। কিন্তু আমি যদি আপনাকে আরো বড় কোনো সংখ্যা দিই, আমি আপনাকে যদি এখন বলি যে অক্টালে আপনার এরকম আছে, সরি, অক্টালে এরকম একটা সংখ্যা দেওয়া আছে, মনে করেন 75। এই 75 আছে কিসে? অক্টালে। এখন আপনাকে প্রশ্ন করলাম, আপু এই অক্টালে যদি 75 হয় ওইটা আসলে ডেসিমালের কত মানকে রিপ্রেজেন্ট করে বলেন তো?
এখন আপনি কি এটা গুনবেন যে এই 15 16 17 এরপরে 20, তারপরে এমন করতে করতে 27, এরপরে এমন করতে 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 37, এমনি এমনি গুনে গুনে তারপর আপনি 75 পর্যন্ত গিয়ে আপনি বলবেন আপু এটা ডেসিমালে এত, তাই না? এটা একটা কেমন হয়? এটা কি গোনা আসলেই সম্ভব আপনার জন্য? এটা আপনার জন্য অনেক কষ্ট না, অনেক কঠিন না যে এত পর্যন্ত আমি গুনতেই থাকবো গুনতেই থাকবো গুনতেই থাকবো? বিষয়টা একটু কেমন হয়ে যায়, এরকমই তো। তখন আপনি কি করবেন? আপনার জন্য যেন গোনাটা বা গণনা করাটা যেন সহজ হয়, এই জন্য একটা নিয়ম আছে। এই জন্য কি আছে? নিয়ম আছে। সেই নিয়মটাকে কি বলে জানেন? সেই নিয়মটাকে বলে সংখ্যা পদ্ধতির রূপান্তর। কি বলে? সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তরের জন্য আপনাকে কি করতে হবে জানেন? মোট 3টা ফরম্যাট মাথায় রাখতে হবে। কি করতে হবে? 3টা ফরম্যাট মাথায় রাখতে হবে। এখন এই 3টা ফরম্যাট কিভাবে? মনে করেন প্রথমত আপনাকে কি করবে, যে আপনাকে বলতে পারে কোনো সংখ্যা দশমিক সংখ্যায় আছে, কিন্তু সেই সংখ্যাটাকে আপনার অন্য বেজে, মানে সেটা অক্টালে আসলে কেমন দেখতে হবে, সেটা অথবা আপনার হেক্সাডেসিমালে দেখতে কেমন হবে, সেটা আপনার বাইনারিতে দেখতে কেমন হবে, অর্থাৎ অন্যান্য যে সংখ্যা পদ্ধতি আছে সেখানে দেখতে আসলে কেমন হবে। ঠিক আছে? জিনিসটা কি বলেন তো? দশমিকে একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটা আপনাকে অন্য পদ্ধতি যা যা আছে, যেমন আমাদের ওই যে অক্টাল, বাইনারি, হেক্সা, এই জিনিসগুলা, তাই না? এইগুলাতে আপনাকে নিয়ে যেতে হবে যে ওখানে কেমন দেখায় আসলে। এরপর একটু দেখেন, এরপরে দেখি আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি। অন্য কোনো সংখ্যা পদ্ধতি মানে যেন কি? ওই যে আমার বাইনারি, ওই যে আমার অক্টাল, ওই যে আমার হেক্সাডেসিমাল, এই যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যাকে আমার কোথায় নিতে হবে? দশমিকে নিতে হবে। তাহলে দেখেন তো আমরা কি দেখলাম? এক হচ্ছে দশমিক থেকে অন্য কোনো বেজে আমি নিয়ে গেলাম, আবার আরেকটা হচ্ছে অন্য কোনো বেস থেকে আমি দশমিকে নিয়ে গেলাম। এক হচ্ছে দশমিকে সংখ্যাটা দেওয়া আছে, সেটা আমি নিয়ে গেলাম বাইনারি, অক্টাল কিংবা হেক্সাতে। আবার আরেকটা জিনিস হইলো যে সংখ্যাটা দেয়া আছে বাইনারি, হেক্সা বা অক্টালে, নিব কোথায়? দশমিকে বা ডেসিমালে। গেল এটা? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এই সবাই একটু আমাকে বলেন তো, সবাই বুঝতে পারছেন কিনা? আপু আপনি এত ভালো কেমন করে পড়ান? এই যে এভাবেই পড়াই, আপনারা এত চমৎকার করে বুঝতে পারেন, আমার পড়াতে আরো ভালো লাগে, বুঝছেন? আচ্ছা, তো এখন একটু দেখেন, এই দুইটা গেল। এখন দেখেন তো আমরা বাইনারি, হেক্সা, অক্টাল এগুলো থেকে ডেসিমালে গেলাম বা দশমিকে গেলাম। আবার দশমিক থেকেও কি করলাম বলেন তো? দশমিক থেকেও আমি বাইনারি, হেক্সা, অক্টালে গেলাম। কিন্তু আমি কিন্তু বাইনারি থেকে অক্টালে যাই নাই, আমি কিন্তু হেক্সা থেকে বাইনারিতে যাই নাই, আবার বাইনারি থেকে হেক্সাতেও আসি নাই, আবার অক্টাল থেকে আমি হচ্ছে অন্য কোন হেক্সাতে যাই নাই, তাই না? এরকম কিন্তু হইতে এরকম কিন্তু আছে। ওইটাও একটা ফরম্যাট। যে আপনাকে কি করতে হবে বলেন তো? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। আমাদের কয়টা রূপান্তর শিখতে হবে? আমাদের রূপান্তর শিখতে হবে 3টা। প্রথমত সংখ্যাটা ডেসিমালে দেয়া থাকবে, আপনাকে নিতে হবে বাইনারি, অক্টাল, হেক্সাতে। আবার সংখ্যাটা দেয়া থাকবে বাইনারি, অক্টাল, হেক্সাতে, নিতে হবে দশমিকে। আবার আরেকটা কোনটা? দশমিক। দশমিককে এবার আমরা বাদ দিয়ে দিব। এবার আমার বাইনারি, অক্টাল, হেক্সার এদের মধ্যে একজন আরেকজনের পারস্পরিক রূপান্তর করব। ঠিক আছে? এদের মধ্যে পারস্পরিক আমরা একটা রূপান্তর করে ফেলবো। প্রথমেই একটু আগে আমি একটা সংখ্যা আপনাকে বলছি যে আপু যদি আমাদের অক্টালে 75 দেওয়া থাকে, এই সংখ্যাটা আসলে আমার সেই দশমিকে কত বুঝাবে, মানে দশমিক বা ডেসিমালে আসলে কত বুঝাবে, তাই না? কতকে বুঝাতে পারে, এটা একটা বিষয় কিন্তু। সো এখন একটু খেয়াল করেন যে এইরকম ঘটনা যখন ঘটে তখন আমাদের রূপান্তর করতে হয়। কি রূপান্তর? সংখ্যাটা কিসে দেওয়া আছে বলেন তো? অক্টালে না? এই সংখ্যাটা কোথায় দেওয়া আছে? অক্টালে। তাহলে অক্টালে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাটাকে আমার দশমিকে নিতে হবে, এইটাই তো প্রশ্নে বলছে। তাহলে দেখেন তো এই 3টা ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটটা আমাদের এখন কাজে লাগবে? একটু আমাকে সবাই বলেন তো, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার আর এটা 3 নাম্বার, কোন ফরম্যাটটা আমার এখন কাজে লাগবে? যে আমার সংখ্যাটা অক্টালে দেওয়া আছে, আমাকে নিতে বলছে কিসে? দশমিকে। তাহলে আমি কোন ফরম্যাটটা ব্যবহার করব? 1, 2 নাকি 3? একটু আমাকে বলেন তো।
সবাই একটু আমাকে বলেন সংখ্যাটা দেয়া আছে কিসে? সংখ্যাটা দেয়া আছে আমার অক্টালে। আমাকে নিতে বলছে কোথায়? আমাকে নিতে বলছে ডেসিমাল বা দশমিকে। তাহলে আমি কোন ফরম্যাটটা ব্যবহার করব? আমি কি 1 2 নাকি 3 কোনটা ব্যবহার করব আমাকে একটু বলেন তো। আরে চমৎকার, হাবিবা বলছেন আপু 2 ব্যবহার করব। তারপরে হচ্ছে ইয়াসিন বলেছেন হ্যাঁ ইয়াসিন বলেছেন 2 ব্যবহার করব, যারা বলেছেন 2 ব্যবহার করব, আজমির আলম বলেছেন 2 ব্যবহার করব, সরি আজমিরা আলম, লামিয়া বলেছেন 2 ব্যবহার করব। ওকে, সবাই বলছেন 2 ব্যবহার করতে। এক্স্যাক্টলি জিনিসটা কি বলেন তো? কোন সংখ্যা বা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার সময় আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেই পদ্ধতিটাই আমাদের এই 75কে দশমিকে নিতে হেল্প করবে। বুঝতে পারছি আমরা? ওকে, লাইভের রেকর্ড থাকবে অবশ্যই জাহাঙ্গীর ভাই, এটা লাইভের রেকর্ড থাকবে, আপনি ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এখন একটু এই সব কিছু আমরা বুঝে গেছি। এখন আমি জাস্ট আপনাদেরকে বেসিক নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, যে একদম বেসিক, তেমন কোনো ঝই ঝামেলা না, তেমন কোনো কঠিন কিছু না, তেমন কষ্টের কিছু না, কোনো কিছুই আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাইনি। আমি চেয়েছি একদম সিম্পল কিছু নিয়ে আলোচনা করতে, ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করতে, যেগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, খুব সুন্দর করে আপনি সহজেই বুঝবেন, এবং আপনার এমসিকিউ বলেন সিকিউতে বলেন আপনার অনেক ভালো মানে কাজে আসবে, সেরকম কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি আপনাকে বলছিলাম যে একদম আমাদের ক্লাসের শেষের দিকে আমরা ছোট্ট একটা কুইজ খেলবো, ঠিক আছে? আপনাদের মনে আছে? আপনারা কি সবাই রেডি? এই সবাই আমাকে একটু বলো তো যে সবাই কুইজ খেলার জন্য রেডি কিনা। আমি 5টা থেকে 6টা কোশ্চেন করব, দেখি আমাকে কারা সব থেকে বেশি উত্তর দিতে পারে। আমার চোখের সামনে দেখি যে কারা সব থেকে ভালো উত্তর দিতে পারে ফেসবুক এবং ইউটিউব থেকে যেহেতু ক্লাস করছেন। সবাই রেডি না? একটু আমাকে সবাই বলো যে সবাই একদম রেডি না এই আমার উত্তর দেওয়ার জন্য। এই তো ইভান বলছেন রেডি আপু, একদম চমৎকার। আচ্ছা, সো এখন আমাকে একটু বলেন আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যেই পদ্ধতিতে সংখ্যাকে লেখা, প্রকাশ করা ও গণনা করা হয় সেই পদ্ধতিটাকে আসলে কি বলা হয়? সেই পদ্ধতিটার নামটা আসলে কি? একটু আমাকে সবাই বলেন তো, যেই পদ্ধতিতে সংখ্যা গণনা, প্রকাশ ও লেখা হয় সেই পদ্ধতিটার নামটা আসলে কি? আমাকে একটু সবাই বলেন তো, একদম সিম্পল একটা কোয়েশ্চেন। আচ্ছা, সরওয়ার হোসেন উত্তর দিয়েছেন, এরপরে হচ্ছে ইয়াসিন উত্তর দিয়েছেন, এরপরে হচ্ছে তাসনিম সুলতানা উত্তর দিয়েছেন। ওকে চমৎকার। সুমনা আক্তার উত্তর দিয়েছেন। এরপর হচ্ছে দিবা জান্নাত উত্তর দিয়েছেন, নাজিরা, তারপরে হচ্ছে ওকে, তারপরে হচ্ছে আচ্ছা সুমনা উত্তর দিয়েছেন, নাজিফা বলেছেন রেডি আপু। ওকে ওকে, এরপরে আমরা দেখি রাফিদ উত্তর দিয়েছেন, ওকে, রাকিবুল হাসান উত্তর দিয়েছেন, সবাই চমৎকার। রাদিফা উত্তর দিয়েছেন। এটা কি বলেন তো? সংখ্যা পদ্ধতি। আমিও উত্তরটা দিয়েছিলাম, আমি দেখেছি ওমর ফারুক রাফি ভাই আপনি উত্তর দিয়েছেন। চমৎকার চমৎকার, এটাকে আমরা কি বলবো? সংখ্যা পদ্ধতি। আমি যদি আপনাকে এরপরের প্রশ্নটা বলি যে আমাদের সংখ্যা পদ্ধতি কয় প্রকার, একটু যদি আমাকে বলতেন সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এটা একটু আমাকে বলেন সবাই। হ্যাঁ আচ্ছা, সুমনা বলেছেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম রিপ্লাই দেওয়ার জন্য। আপনাকে অনেক থ্যাঙ্কস, আপনারা খুব সুন্দর রেসপন্স করেছেন আজকে। হাবিবা উত্তর দিয়েছেন, তারপরে হচ্ছে সরোয়ার হোসেন, না সরোয়ার হোসেন এই উত্তরটা ভুল হয়েছে আপনার। আচ্ছা, এরপরে হচ্ছে ফাহাদ উত্তর দিয়েছেন, নুহাত উত্তর দিয়েছেন, তারপরে হচ্ছে রাফিদুল্লাহ উত্তর দিয়েছেন। এক্স্যাক্টলি, অনেকেই চমৎকার। এটার উত্তর কি? সংখ্যা পদ্ধতি আসলে কয় প্রকার, এই প্রশ্নটা যদি করা হয় সংখ্যা পদ্ধতি আসলে কয় প্রকার? সংখ্যা পদ্ধতি আসলে 2 প্রকার। কত? 2 প্রকার। যারা এইটার 2 উত্তর দিয়েছেন চমৎকার, সেরা, আপনাদের এ প্লাস একদম কনফার্ম, একদম কনফার্ম। একটু আমাকে বলেন যে সবাই ক্লিয়ার না 2 প্রকার? আচ্ছা, এরপরের প্রশ্ন, আমাদের সংখ্যা পদ্ধতিতে 2 প্রকার, সেই 2 প্রকার হচ্ছে একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। যদি আমি বাংলায় বলি স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই গেল আমাদের 2টা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্থানিক এবং অস্থানিক, এটা তো আমরা দেখেছি। স্থানিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে আমার হচ্ছে
সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানেরও পরিবর্তন হয়, তাকে আমরা কি বলি? স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি, তাই না? এই স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এইটা একটু আমাকে বলেন। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য একটা প্রশ্ন, যে আমাদের স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার, সেটা একটু আমাকে বলেন। আচ্ছা, সাইকুর, হ্যাঁ আমি আপনার উত্তর দেখেছি ভাইয়া। ওকে, নাজিরা বলেছেন, তারপরে হচ্ছে সুমনা বলেছেন, এক্স্যাক্টলি, এরপরে হচ্ছে রহিম বলেছেন। আচ্ছা, আপনারা চমৎকার। তারপরে হচ্ছে মানে সবাই এত ফাস্ট দিচ্ছেন, মানে আমি আসলে আপনাদের নাম পড়তে পারছি না, এত ফাস্ট আপনাদের কমেন্টগুলো যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই। আলমগীর উত্তর দিয়েছেন, ফাতেমা উত্তর দিয়েছেন, তারপরে আজমিরা উত্তর দিয়েছেন, এরপরে ফাহাদ উত্তর দিয়েছেন, জারা, রাকিবুল, এরপরে হচ্ছে ওমর ফারুক রাফি, এরপরে হচ্ছে হাবিবা, তারপরে মুনা আক্তার, এক্স্যাক্টলি। তার এইটা কি 4 প্রকার। এখন 4 প্রকার জন্য আমরা কি কি পড়েছিলাম? প্রথমে পড়েছিলাম আমরা দশমিক বা ডেসিমাল, তারপরে আমরা দেখেছি বাইনারি, তারপরে অক্টাল, এন্ড তারপরে হেক্সাডেসিমাল। এই গেল আমাদের 4টা, তাই না? আচ্ছা, কার্টুন লাভার, আমি আপনার উত্তরটা দেখেছি। এখন একটু দেখেন যে জিনিসটা কি হলো। আমরা দেখলাম যে 4টা, এক হচ্ছে ডেসিমাল বা দশমিক, তারপরেরটা কি ছিল? তারপরেরটা আমাদের ছিল হচ্ছে আপনার অক্টাল, হেক্সাডেসিমাল এবং সবার শেষে বাইনারি, তাই না? 4টা প্রকার। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাকে একটু মনে করিয়ে দেন তো, অক্টালের বেস যেন কত ছিল? একটু আমাকে বলেন তো, অক্টালের বেস কত? মুনা আক্তার, আপনি 4টা উত্তর দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলেছি যে বাইনারির, সরি, অক্টালের বেস কত? সবাই যদি আমাকে একটু বলেন। চমৎকার, রহিমা আক্তার, কার্টুন লাভার, এরপরে হচ্ছে কুদ্দুস, এরপরে শাহিন, নিখিল, হাবিবা, ফাহাদ, আদিবা, শাহ আলম, নাওশিন, এরপরে হচ্ছে মরিয়ম, মুনি, তারপরে নাজি, ওকে এক্স্যাক্টলি, আজমিরা, এনামুল হক, এক্স্যাক্টলি। কি বলেন তো? 8। আমাদের অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস হচ্ছে 8। এরপরে বলে, এরপরে যেন কি ছিল? এরপরে মনে করেন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে দশমিকের বেস কত? দশমিকের বেস হচ্ছে, বা ডেসিমাল, দশমিককেই আসলে ইংরেজিতে ডেসিমাল বলা হয়। ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস হচ্ছে এই যে নিগার সুলতানা উত্তর দিয়েছেন, হাতু দিয়েছেন, হাবিব উত্তর, রাকিব উত্তর দিয়েছেন, ইটস মুন উত্তর দিয়েছেন, নওশিন, জারা, মুন্নি, তারপরে হচ্ছে পার্থ, আব্দুর রহমান, এরপর হচ্ছে নাজিফা, হাবিবুর রহমান, নুজহাত, তারপরে হচ্ছে তন্নি, তারপরে হচ্ছে নাজিরা। সবাই চমৎকার। আমাদের ডেসিমাল বা দশমিকের বেস হচ্ছে 10। চমৎকার। আমি যদি আপনাকে প্রশ্ন করি একটা এমসিকিউ, যেটা আপনাদের এইচএসসি তে অনেক আসে, বিভিন্ন বোর্ড কোশ্চেনে কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আপনাদের হেক্সাডেসিমালের একটা সংখ্যা, মনে করেন EF, EF এর পরের সংখ্যাটা কি হবে? কেউ কি আমাকে একটু বলতে পারবেন? এইটা একটু আমাকে বলেন তো। সরোয়ার বলেছেন এই কুইজ পদ্ধতিটা অনেক এফেক্টিভ, তাই না? অনেক মজা না? আপনারা তো এখানে এরকম ভাবে কুইজ দিচ্ছেন, আর আমাদের পেইড কোর্সে আমরা যখন পেইড ক্লাসগুলো নিই, আমরা সেখানে পোল দেই, পোলে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? আমাকে একটু বলেন, এটা কিন্তু FF না, এটা EF। এটা কি? EF, অর্থাৎ ই দিয়ে সর্বশেষ সংখ্যাটা আমরা লিখে ফেলছি। কি দিয়ে? ই দিয়ে সর্বশেষ সংখ্যা লিখছি। মনে করেন আমি যদি এখন এরকম লিখতাম যে এখানে আমি লিখছি যে 89 ডেসিমালে 89, 89 এর পরের সংখ্যা কি বলেন তো? 89 এর পরের সংখ্যা 90। এটা মুখস্থ দেখে আমরা বলতে পারি, কিন্তু দেখেন তো 8 দিয়ে 9 পর্যন্ত সবাইকে বসানো হয়ে গেছে। এর পরে গিয়ে আমরা কি করতেছি? এর পরে গিয়ে আমরা হচ্ছে 9 শূন্য বসাচ্ছি। তাহলে এখন এইটা কি হবে? EF। এই কোশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে। ইটস মুন। চমৎকার আপনার। তারপরে মানে আমি আসলেই বলবো যে আপনারা এত চমৎকার, এত জোস, আমার খুব ভালো লাগতেছে। উত্তরটা কি হবে? ইটস মুন আপনি উত্তর দিয়েছেন, এরপর আরো অনেকে উত্তর দিয়েছেন। উত্তরটা কি হবে? উত্তরটা হবে F0। উত্তর কি হবে? F0। কেন F0 হলো আপু? কেন F0 হলো, তাই না? একটা প্রশ্ন এরকম হতে পারে না, কেন FF হলো না? কারণ ই দিয়ে
আমার E0, E1, E2, E3, E4, E5, E6, E7, E8, E9, EA, EB, EC, ED, EE এবং EF। তার মানে কি ই দিয়ে এফ পর্যন্ত সবাইকে বসানো শেষ। এরপরে কে বাকি আছে? এরপরে বাকি আছে এফ। তাহলে পরের সংখ্যাটা শূন্য থেকেই শুরু হবে না? F0 কি হবে? F0। তারপরে হচ্ছে F1, F2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে F9 এর পরে কি হবে? FA, FB, FC, FD, FE, FF, তারপরে 100। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার না? রাকিবুল উত্তর দিয়েছেন, রাহিমা উত্তর দিয়েছেন, এরপরে সামিয়া মেরিনা সামিয়া উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে সুমাইয়া উত্তর দিয়েছেন, তারপর বিজয়, জারা, সুমাইয়া, সুমনা, অনেকেই উত্তর দিয়েছেন। এক্স্যাক্টলি এটা কি হবে? F0। F0 কোয়েশ্চেনটা আপনি লিখেও রাখতে পারেন। আপনি বোর্ড কোয়েশ্চেন খুললে এই কোয়েশ্চেনটা একবার না একবার অবশ্যই পাবেন। ঠিক আছে? ওকে, সো এখন কি হইলো? এটা হচ্ছে EF। EF এর পরের সংখ্যাটা F0। ঠিক আছে? ওকে, শিখে গেছেন তো সবাই? আমরা জাস্ট একদম বেসিক নিয়ে কথা বলার কথা চিন্তা করছিলাম, যে একদম সিম্পল কিছু বেসিক আলোচনা করব। সো ওইটাই সবার আজকে কেমন লাগলো একটু আমাকে বলেন তো। এই যে ক্লাসটা আপনি করলেন, কিছুটা উপকার হয়েছে কিনা আপনার? আমি কি আপনাকে আসলেই কিছু না কিছু বুঝাতে পারছি কিনা? আপু, আপনার আপডেট পেইড কোর্স আছে? হ্যাঁ, আমাদের হচ্ছে 10 মিনিট স্কুলের কিন্তু আমাদের হচ্ছে HSC 26 অনলাইন ব্যাচ আইসিটি কোর্সটা চলছে, যেখানে আমি নিজে আপনাদের ক্লাস নেই, জাকি ভাইয়া আপনাদের ক্লাস নেয়। আমি প্রথম অধ্যায়টা পড়িয়েছি, জাকি ভাই দ্বিতীয় অধ্যায় পড়িয়েছেন, এবং আগামী সপ্তাহ থেকেই কিন্তু এই থার্ড চ্যাপ্টারটা আমি পড়ানো শুরু করব। সো আপনারা যদি মিস করতে না চান যে আপু আমি হচ্ছে আপনার ক্লাসগুলো করতে চাই, বা আপনার ক্লাস আমি করতে চাই, কিংবা জাকি ভাইয়ের ক্লাসগুলো আমরা করতে চাই, তখন এইটার জন্য কিন্তু আপনাকে সেই পেইড কোর্সে ভর্তি হতে হবে, আমাদের অনলাইন ব্যাচ আইসিটি কোর্স। সেখানে আপনি ভর্তি হলেই কিন্তু সেখান থেকে হচ্ছে আপনি আমাদের ক্লাসগুলো করতে পারবেন। আমরা দেখা যায় যে এখন তো খুব সিম্পলভাবে পড়িয়েছি, কিন্তু আপনাদের পেইড কোর্সের যে ক্লাসগুলো সেখানে আমাদের পোল থাকে, সেখানে আমাদের উইনার অ্যানাউন্স করি, আমরা খুব মজা করি ক্লাসে। আসলে পড়াশোনা, গল্প, মজা, আনন্দ এগুলোই তো আসলে, তাই না? এখানেই তো আমাদের আসলে মূল যে একটা জীবনের কি বলবো আনন্দ, সেটাই। সো এখন আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। অনেকেই বলেছেন চমৎকার ক্লাস লেগেছে, সুমনা বলেছেন খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওমর ফারুক বলেছেন আপু অনেক কিছু শিখতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই চমৎকার চমৎকার অনেক কমেন্ট আমাকে করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি হচ্ছে আমি চেষ্টা করেছি এই সিম্পল জিনিসগুলো আপনাদেরকে পড়ানোর জন্য। আপনি হচ্ছে এই সিম্পল জিনিসগুলো আমি পড়িয়ে দিয়েছি, এরপরে আপনি আরো বৃহৎ আকারে বড় পড়াশোনাগুলো আপনার করার একটা মজা আপনি পাবেন। কারণ এই সিম্পল জিনিসগুলো আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না যে আসলে কিভাবে এটাকে শেষ করব, কিভাবে এটাকে আগাবো, কিভাবে আপু রূপান্তরগুলো করব, কিভাবে আমি টুস কমপ্লিমেন্ট করব, কিভাবে যোগ বিয়োগ করব, এই সব কিছু আমি বুঝতে পারি না আপু, কারণ আমার বেসিক ক্লিয়ার না। আপনার বেসিক ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা ছিল। এবং আমাদের পেইড কোর্সে কিন্তু আমরা বেসিক ক্লিয়ার করানোর পাশাপাশি তারপরে হচ্ছে আমাদের এক্সামগুলো নেওয়া বলেন, বা হচ্ছে আমাদের ক্লাসের মূল যে পড়াশোনা সেগুলো কিন্তু আমরা খুব মানে যত্ন সহকারে নেওয়ার চেষ্টাটা করি। সো আপনি চাইলে সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন, এখনো সময় শেষ হয় নাই। আমরা আগামী সপ্তাহ থেকেই যেহেতু আমাদের হচ্ছে কি বলে যে আমাদের মূল যে থার্ড চ্যাপ্টারের পড়াশোনা, থার্ড চ্যাপ্টার, আমি আপনাদেরকে একটা কথা বলি লাস্টে এসে, যে একটু মনে রাখবেন থার্ড, ফোর্থ, এই দুইটা চ্যাপ্টার আপনার এইচএসসিতে আইসিটির লাইফ সেভিয়ার হিসেবে কাজ করবে। এই দুইটা চ্যাপ্টার আমি দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের আমাদের হচ্ছে থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে, ওরা অ্যান্সার করে না এমন কিন্তু হয় না। এই দুইটা চ্যাপ্টার যদি কেউ মনে করে যে আমি এটা স্কিপ করব, ওর জীবনে আর কোনো লাভ লস নাই, ওর পুরো জীবনটাই লস, ওর এইচএসসি লস, ওর পুরো সবকিছু লস। ঠিক আছে? কি করতে হবে? এই দুইটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। সাথে আপনি 1 তারপরে 2 এবং 5 এবং 6 আপনাদের এই যে চ্যাপ্টারগুলো, এগুলো তো আপনি পড়বেনই। এদের মধ্যে আবার 2 এবং 5 খুব ইম্পর্টেন্ট। এই 5টা অনেকের কাছে একটু কঠিন লাগে, কিন্তু আমি বলবো থার্ড, ফোর্থ এবং সেকেন্ড আর ফিফথ এই 3টা 4টা চ্যাপ্টার আপনি যদি
খুব ভালো মতো পারেন, তাহলে আপনার আইসিটিতে এ প্লাস কেউ ঠেকাতে পারবে না, কেউ না। এবং আপনারা হয়তো এখন জানেন যে আপনাদের আইসিটিটা কেমন হবে। এসএসসিতে আমরা দেখেছি, এসএসসিতে আমাদের আইসিটি কেমন, যে কি ছিল, আমরা শুধুমাত্র 25টা এমসিকিউ দিয়েছি আর হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জমা দিয়েছি। কিন্তু এইচএসসিতে কিন্তু সেটা না। এইচএসসিতে আপনাকে কি করতে হবে, আপনাকে সিকিউর উত্তর করতে হবে 5টা, আপনাকে এমসিকিউর উত্তর করতে হবে 25টা, এবং আপনার প্র্যাকটিক্যালে থাকবে 25, তার মানে 50, আর এই দুইটা মিলে 50, আপনার হচ্ছে 100 মার্কের। আপনি পরীক্ষায় লিখবেন 75 মার্কের উত্তর, আর প্র্যাকটিক্যালে 25 মার্ক থাকবে। তাহলে এইবার কিন্তু আইসিটিকে সিরিয়াসলি নেয়ার, দেখা যায় যে কি বলে, আইসিটিকে সিরিয়াসলি নেয়ার একটা সময় আপনাকে নিতেই হবে, আপনি এখন বাধ্য, ঠিক আছে? ওকে, সো এখন ওকে, সো এখন আমাকে একটু সবাই বলেন যে সবার আসলে কেমন লাগছে। আমি তো সিম্পল কিছু পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, আমাদের অনেকেরই এরকম হয়েছে, আপু এসএসসিতে আমার আসলে আশানুরূপ রেজাল্টটা হয় নাই, বা আমার আসলে ভালো কিছু করতে পারি নাই। আপনাদের জন্য আমার একটা অ্যাডভাইস হচ্ছে, ভাই আপনি একবার হয়তো জীবনে হোঁচট খেয়েছেন, এর মানে আপনি একবারই যে আর জীবনে কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না, এটা না, এটা কখনো হয় না। আপনি চাইলে অবশ্যই আপনি পারবেন, এবং আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে আরো একবার উঠে দাঁড়ানোর, এইচএসসিতে আপনার সেই আশানুরূপ রেজাল্ট করার, বাবা মাকে খুশি করার, এই সব কিছুর সুযোগ যেহেতু আল্লাহ আপনাকে আরো একবার দিয়েছে, তাহলে এই সুযোগটা কেন কাজে লাগাবেন না? আমি বলবো শুধু আইসিটি না, প্রত্যেকটা চ্যাপ্টার আজকে থেকে বা একদম এইচএসসির একদম শুরু থেকেই হচ্ছে আপনারা পড়া শুরু করেন, ইনশাল্লাহ খুবই খুবই ভালো একটা রেজাল্ট হবে। এবং আজকে আমি আসলে আমাদের ক্লাসের এখানেই এন্ড করতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের মূল যে পেইড ব্যাচের ক্লাস, সেখানে দেখা হবে অবশ্যই। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।